যাই, একটার কাছে একটা। একটা কোথায়? হ্যাঁ, বলো দেখি। তোমার শত্রু মিত্র গ্রহগুলোর কথা মনে আছে তো? হ্যাঁ ম্যাম, মনে আছে। তাহলে প্রথমে আমরা একটু দু তিন একটা একটা করে শত্রুর নাম বললেও হবে, যদি পুরোটা মনেও না থাকে। মঙ্গলের শত্রুর নামটা জানবো। মঙ্গল। আহ আমার শুক্রটা ভালো মনে থাকে, শুক্র রবিটা বাহ। মনে থাকলেও মিথুন লগ্নের একজন মানুষ আসলো, তখন তো আমি ক্লায়েন্টকে বলবো না আমার শুক্রটা মনে থাকবে, তাই না? আহ, আমি না অনেক চেষ্টা করি শত্রু আমি মিত্র কিন্তু গ্রহগুলো। আমি সহজ একটা উপায় বলে দিয়েছিলাম, যে দুটো গ্রুপ হয়, সেই দুটো হ্যাঁ, ওটা মনে থাকলেই আছে। কে কার বন্ধু কে কার শত্রু ওটা মনে রাখা খুব সহজ। তো ঠিক আছে, হ্যাঁ, ওর মনে পড়ছে না, শুক্রেরটাই শুনি। শুক্রের শুক্র শত্রু। তো শুক্র হচ্ছে রবিকে শত্রু মনে করেন, আর রবিও শুক্রকে ডাইরেক্ট শত্রু মনে করেন। এই আর শুক্রের একজন বন্ধুকে, শুক্রের কাছাকাছি বন্ধু, হ্যাঁ, শুক্রের পরেই শুক্রের বন্ধু। আহ, শুক্র হলো শনিকেও বন্ধু মনে করেন, আর আহ বুধকেও মনে করেন। ব্যাস এই অবধি থেমে যাবো, হ্যাঁ। তাহলে শুক্রের বন্ধু যদি বুধ হয়, তাহলে শুক্রর উম, যে বন্ধু প্রাথমিকভাবে বুধেরও তার সেই বন্ধু হবে মঙ্গল। হ্যাঁ। তাহলে বুধের আমরা জানি বুধের ওই রকম ভাবে শত্রু কেউ হয় না, ও যখন যার সঙ্গে মেশে তখন তার সঙ্গে তার মতন হয়ে যায়। তো যারা যারা শুক্রের শত্রু তারা বুধেরও শত্রু, তাহলে সেই ভাবটাকেই মাথায় ভেবে কি আমি বলতে পারি মঙ্গলের শত্রু কে? মঙ্গলের শত্রু বুধ তাহলে। এরকম ভাবেই পেয়ে গেলাম, আমি গ্রুপটা মনে রাখলেই হবে। ব্যাস ঠিক আছে। এই সৌভিক বলুক। সৌভিক এবার আজকে যদি বলে ম্যাডাম আমার পড়া হয়নি, তাহলে আজকে সৌভিককে পেটানো হবে। সৌভিককে সোজা করেই বলি, সৌভিক বলো, শনির শত্রু গ্রহের নাম বলো, একটা বললেই হবে। রবি। হ্যাঁ, খুব সুন্দর। আর এবার একটা বন্ধু গ্রহের নাম বলো। আহ, ওদের গ্রুপগুলো যারা যারা। শুক্র শুক্র হবে ম্যাম। না, শুক্র তো উল্টো দিকের গ্রুপ হয়ে গেল। আচ্ছা, তুমি মনে করতে লাগো, তনুশ্রী বলে দিক। বুধ। হ্যাঁ। কারোর কি, আমি পায়েলের কাছে যাব। পায়েলের কি এটা মনে আছে যে কোন গ্রুপের কারা কারা বন্ধু, আর কি গ্রুপ দুটো বলেছিলাম, একটা ডিস্ট্রাকটিভ একটা কনস্ট্রাকটিভ, এই দুটো গ্রুপের গ্রহগুলোর কথা কি মনে আছে কি পায়েল? তাও আর একটু বলার আহ, চেষ্টা করো। বুধ হচ্ছে বালক গ্রহ, সুতরাং সে কারো আমি বন্ধু বা ওটা বলছি না, শত্রু হয় না। দাঁড়াও, আমি ওটা বলছি না, আমি একটা প্রথমেই শিখিয়েছিলাম দুটো আলাদা গ্রুপ হয়, একটা কনস্ট্রাকটিভ একটা ডিস্ট্রাকটিভ। হুম এই হুম 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 কনস্ট্রাকটিভ হুম। এবং ডিস্ট্রাকটিভ একে অন্যের শত্রু। তো সেই দুটো হ্যাঁ গ্রুপে কারা কারা পড়ছিল, তাদের কথা কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ওই যেমন গ্রুপ হচ্ছে দুটো বলো, জাস্ট আহ, তোমাকে শত্রু মিত্র বলতে হবে না, তুমি শুধু গ্রুপ দুটো বলো। একটা হচ্ছে ধ্বংসাত্মক, একটা হচ্ছে সৃষ্টিজ্ঞাপক। হ্যাঁ। তাই তো? তারা কারা ওটা কারা? তো। হুম হুম হুম। হ্যাঁ, ধ্বংসাত্মক হচ্ছে যেটা শনি থেকে পৃথিবীর মধ্যে আছে। যেমন মঙ্গল, বৃহস্পতি আর শনি। না, এটা হচ্ছে সৃষ্টিজ্ঞাপক। মঙ্গল, মঙ্গল, বৃহস্পতি বৃহস্পতি আর শনি। আর রবি। হ্যাঁ, শনি তো নিজেই মৃত্যুর কারক, তাহলে তো সে হলো। শনি পৃথিবীর মাঝখানে, মঙ্গল বৃহস্পতি মাঝখানে, আর রবি। তাহলে রবি, বৃহস্পতি, মঙ্গল, আর হ্যাঁ, একটা গ্রুপ। চন্দ্র। আর রাহু। চন্দ্র। রাহু কেতুর মধ্যে কে আসবে? কেতু। হ্যাঁ, কেতু। এরা কেতু হচ্ছে চন্দ্র। একটা দলের বন্ধু। আর এর হ্যাঁ, এর উল্টো দিকে যারা ছিল, যারা কিনা ধ্বংস জ্ঞাপক, তারা কারা কারা? বুধ, শুক্র, হ্যাঁ, শনি আর রাহু। শনি। ব্যাস, তাহলে এই বুধ, যে শুক্র, দুটো, শনি, রাহু। হ্যাঁ এই যে আমরা আলাদা আলাদা দুটো গ্রুপ পেলাম, প্রত্যেকটা গ্রহর আলাদা আলাদা শত্রু মিত্র আমরা লগ্ন সাপেক্ষে পড়েছি, কিন্তু একদম সরল ভাবে হচ্ছে এই এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের শত্রুতা, এ গ্রুপের সঙ্গে এই গ্রুপের বন্ধুত্ব, বি গ্রুপের সঙ্গে বি গ্রুপেরই বন্ধুত্ব। তো যদি আমরা এইটুকু মনে রাখতে পারি যে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু এদের একটা গ্রুপ, তাহলে ঠিক তার উল্টো দিকে যারা আছে বা যারা এই গ্রুপের মধ্যে বললো না, তারাই কিন্তু এদের শত্রু। একদম কমন, মানে খুব সোজাভাবে মনে রাখার জন্য। তো এবার দীপিকা আছে। দীপিকা, হ্যাঁ ম্যাডাম, আছি। বা এবার তুমি তাহলে বলো তো,
আর রাহুর একটা রাহুর সব থেকে কাছের শত্রু কাকে ধরবো, বা একজন শত্রুর কথা বলো। রাহুর সব থেকে কেতুকে ধরা যেতে পারে। বাহ, ঠিক। আচ্ছা, সবচেয়ে কাছের বলতে কেতুকে। হলো। আর এমনিতে এমনিতে রাহুর সব, মানে ওই রবি হতে পারে, হুম, হুম, চন্দ্র হতে পারে। ঠিক। সঙ্গীতাকে জিজ্ঞেস করবো, সঙ্গীতা আছো? হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ, তাহলে আছি তুমি ম্যাম। তুমি শুক্র গ্রহের একটা বন্ধু গ্রহের নাম বলো। শুক্রের বন্ধু শনি আচ্ছা, আর একটা আর মার্কারি। আর একটা শত্রুর নাম বলো। শুক্রের শত্রু রবি। শুক্রের শত্রু রবি, বেশ হলো। এবার আমাদের শত্রু মিত্র হয়ে গেল। এবার আমরা লাস্ট যেদিন পড়েছিলাম সেটা পড়েছিলাম কেন্দ্র এবং ত্রিকোণ। সেটা নিয়ে একটু আলোচনা করি, যারা কিনা শেষ ক্লাসটায় ছিলেন না তাদের একটু সুবিধা হবে। শিখা কি গত ক্লাসে ছিল? শিখা, শিখা রয় মণ্ডল। আচ্ছা, ও উত্তর দিচ্ছে না তাহলে। আহ, আর ক্লাসে আমি ছিলাম না আর কি। ছিলেন না? ঠিকঠাক ক্লাস করতে পারিনি। বেশ বেশ, তাহলে পিন্টু বাবু কি ছিলেন গত ক্লাসে? পিন্টু বাবু গত ক্লাসে ছিলেন না। গৌতম দাস গত গত ক্লাসে কি ছিলেন? আচ্ছা বেশ, তাহলে ওইভাবে আর ধরবো না। কেউ একজন বলুক যে কেন্দ্র কাকে বলে, এবং আহ না, শুধু কেন্দ্র কাকে বলে সেটাই বলা হোক। কে বলবে? তনুশ্রী বলুক। 1, 4, 7, 10 হুম, কেন্দ্র, 1, 5, 9 ত্রিকোণ। বেশ। তাহলে আমরা কেন্দ্র এবং ত্রিকোণটাও জানলাম। আর আর কি বিষ্ণু করে? স্থান আর লক্ষ্মী স্থানটাও বলতে, ওটাও বিষ্ণু স্থান হচ্ছে 1, 4, 7, 10 আর লক্ষ্মী স্থান হচ্ছে 1, 5, 9। এবার পায়েল বলো তাহলে, কি কি ভাগে আমরা ভাগ করেছিলাম? ত্রিকোণ। ধর্ম ত্রি ধর্ম ত্রিকোণ, অর্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম ত্রিকোণ, ত্রিকোণ, কাম ত্রিকোণ এবং মোক্ষ ত্রিকোণ। এবার ধর্ম ত্রিকোণ হচ্ছে 1, 5, 9। বলো না, আর একটু 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 থামো থামো থামো, আরো অনেকে আছে। এবার দুর্গাশঙ্কর বাবু বলুন, আমরা ধর্ম ত্রিকোণ কাদেরকে নেব? ধর্মদিকন 1, 5, 9। ধর্ম ত্রিকোণ। এই তিনটে ভাবকে সম্মিলিত ধর্মদিকন বলা হয়, বেশ, যদি একটা। মাসকে লগ্ন হ্যাঁ সাপেক্ষে ভাব ধরা হয়। ঠিক, একটা তাহলে একটু মুখ্য ত্রিকোণটা বলো। মুখ্য ত্রিকোণ মেনলি হচ্ছে 4 নম্বর ঘর, তারপর 8 নম্বর আর 12 নম্বর। ভুল বললাম? না, একদম ঠিক বলেছো। এরপর মৌমিতা ঘোষ আছো? মৌমিতা কি আছো? নেই। মৃত্যুঞ্জয় হাজরা আছেন? সৌভিক, তুমি ক্লাস ছিলে গত ক্লাস, তুমি জানো? আচ্ছা, তাহলে তুমি ছিলে না। আম, আর কাকে তাহলে? সঙ্গীতাই বলুক, সঙ্গীতা। হ্যাঁ ম্যাম, বলুন। সঙ্গীতা তাহলে বলো যে আম, অর্থ ত্রিকোণ কাদেরকে নেব? 6, 10, টু হুম। সিক্স টেন 2, হ্যাঁ, 6, 10। 6, 10, ঠিক। বেশ, তাহলে এটা হলো। আর পুরো আমরা যে নক্ষত্রের পড়াটা করেছিলাম, নক্ষত্রের পড়ায় কি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা আছে? কারোর কোনো প্রশ্ন আর কিছু ছিল? না ম্যাম। হুম। এখন যদি আমি জিজ্ঞেস করি তাহলে সব নাম্বারগুলো ভুলে গেছে। তাই তো? কারোর কি মনে আছে কিচ্ছু? একটা দুটো করে কি বলা যাবে? একটা দুটো বলা যাবে? তনুশ্রী ঘাড় নাড়ছে, বাকিরা কেউ কিন্তু নাড়ছে না। উম, আচ্ছা, আমি ট্রাই করি। আচ্ছা, এবার একটু শুনি, আমি বলবো যে অশ্বিনী এই নক্ষত্রের অধিপতি কে? বলবো? কেতু। এই তো, কিন্তু কে বললো? আচ্ছা, আমি জানলাম না কে বললো, যাই হোক। তাহলে আম, ভরণীর বলুক পরের জন। শুক্র। আচ্ছা, শুক্রের শুক্রের ভরণী বাদে আর একটা নক্ষত্রের নাম কেউ বলুক। পূর্ব ফাল্গুনি। বেশ, সঙ্গীতা কিন্তু ভালো পড়াশোনা করছে, বুঝতে হবে। সঙ্গীতা কিন্তু বেশ এটা ভালো। আসলে ম্যাম মনে আছে আরো, যেটা আমার হাজবেন্ডের নক্ষত্র, ওই জন্য। আচ্ছা, এভাবে মনে রাখা যায়। সেই কি একটা মুভি যেন ছিল, কি স্লাম ডগ মিলেনিয়ারের মতো, ওর কোশ্চেনটা কমন চলে এসছে। আম, হ্যাঁ হ্যাঁ। পূর্ব আহ, ফাল্গুনি। হ্যাঁ। এটা right. আচ্ছা, তো এবার উত্তরাষাঢ়া কার নক্ষত্র মনে আছে?
রবি। রবি। এই তো, বাহ, খুব ভালো, খুবই ভালো পড়াশোনা হচ্ছে। বেশ। তাহলে আমাদের পড়াধারা ক্লাস হলো। আমরা এবার তাহলে আজকে নতুন পড়ার মধ্যে ঢুকে যাই। আচ্ছা, একটা কথা বলার, সেটা হচ্ছে আমি সকলকেই প্রথমেই এই যে আমাদের ক্লাসের যে সিলেবাসটা সেটা সকলের কাছেই দিয়ে দিয়েছিলাম। আশা করি সকলের কাছে আছে। তো ওইটা যদি আপনারা পড়েন, একটু দেখবেন মাঝে মাঝে যে আমাদের যে ক্লাসগুলো আমরা করবো, সেই ক্লাসের মধ্যে কি কি ধরনের ক্লাস, কোন দিন কি ক্লাস আছে, ওটা না পর পর করে দেওয়া আছে। তো তাহলে মোটামুটি একটা ধারণা করা যাবে যে আমরা নেক্সট ক্লাস কি করতে চলেছি, বা আমরা আর কতটা বা কতটা কমপ্লিট করেছি। এবার এই জ্যোতিষ আলোচনা এখন ভীষণ পরিমাণে ইউটিউব, ভীষণ পরিমাণে ফেসবুকে তো হয়। তাতে বিভিন্ন রকম শব্দের প্রতি মানুষের বিভিন্ন রকম আকর্ষণ তৈরি হয়। এবার আহ সেই শব্দগুলো ওই সেই জাম্পের মতন, মানে একটা, হয়তো আমরা আজকে ক্লাস করছি একদম মানে ক্লাস 1 স্ট্যান্ডার্ডের ক্লাস, কোনো প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে 2 স্ট্যান্ডার্ডের ক্লাসের কথা, তো সেইটা আমাদের আছে কি আছে না। আমাদের গ্রুপের মধ্যে সেরকম অনেক প্রশ্ন পাই মাঝে মাঝে, যে এটা কি সেটা কি, সেই সব কি উত্তর আমরা পাবো। হ্যাঁ, কিন্তু আমরা না এখনো, মানে যে উত্তর, মানে যে ক্লাসগুলো আপনারা কমপ্লিট করে ফেলেছেন ইতিমধ্যে, তার মধ্যে যদি ওই শব্দটা না থেকে থাকে, শুধু এইটুকু বিশ্বাস করবেন যে আমরা অত দূর পড়ায় এখনো পৌঁছইনি। যদি পৌঁছাতাম তাহলে ম্যাডাম নিশ্চয়ই পড়াতেন। তো সেইটার জন্য এই কি এবং কেনর জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে। প্রত্যেকটা ক্লাস যখন কমপ্লিট হবে, মানে আমাদের যখন সত্যিই পড়াটা শেষ হয়ে যাবে, আমি এইটুকু আপনাদেরকে আশা দিতে পারি যে আপনাদের নিজেদের কাছে, প্রত্যেকের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকবে। তো অত বেশি, মানে আহ উচাটনে যাওয়ার দরকার নেই, যেই বুঝি আমাদের কিছু হলো না, এটা রয়ে গেল, ওটা শিখতে পারলাম না, সব শিখবেন। সবে তো প্রথম সেমিস্টার, এখনো আমাদের অনেক পড়া বাকি। তো আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 12খানা যে ভাব আমরা শিখেছিলাম, সেই ভাবের মধ্যে কোন ভাবকে কি নামে বিভাজন করা হয়েছে, আখ্যা দেওয়া হয়েছে, এটা আজকে আমরা শিখবো। শেয়ার কি হয়েছে? পেজ শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, ম্যাম। হয়েছে। হ্যাঁ, ম্যাম, বলুন বলুন। স্যার যে আগের দিন ক্লাসে আরো তিনটে যে নাম বললো, যে উপচয়, দুস্থান, মার, ওগুলো এখন হবে না এই ক্লাসে? এই ক্লাসে হবে, হ্যাঁ। আসলে কি আচ্ছা, স্যার, ঠিক আছে। দেখুন, স্যার যেহেতু এখন আমাদের এই ক্লাসে তো উনি বৈদিক জ্যোতিষটা শেখাচ্ছেন না। তো উনি যে ক্লাসগুলো শেখাচ্ছেন, সেই ক্লাস শেখাতে শেখাতে অনেক শব্দ আমরা জানবো, হঠাৎ করে চলে আসবে। কিন্তু সেই শব্দগুলো আহ, আমাদের এখনই অত, মানে বিচলিত হওয়ার কিছু নেই। সেই শব্দগুলো আমরা প্রত্যেকটা জেনে যাব, আস্তে আস্তে জেনে যাব। তো আজ যেটা জানবো, সেই 12টি ঘরের মধ্যে যে বিভাজন করা হয়েছে, কোন ঘরকে কি বলা হয়, সেটা আজকে শিখে নেবো। এই তো ড্রয়িংটা করে নেবো ম্যাম। একদম একদম, প্রত্যেকে একটা করে জন্মছক এঁকে নিন, একটু লগ্ন চার্ট এঁকে নিন। ম্যাম, আরেকটা কথা বলছি যে ওই নক্ষত্রটা আমরা যেটা শিখলাম, শুধু আমরা প্রতীক বা চিহ্নটাই শিখলাম, মানে নক্ষত্রটার কাজ কি বা ওটা কিরকম ভাবে? এই এই সেমিস্টারে নেই, ওই জন্যই বলেছি যে একটু আচ্ছা। আমরা ওই মাঝে মাঝে সিলেবাসটা দেখে নেবো। হ্যাঁ, আমাদের যেটা এই প্রথম সেমিস্টারে যেটা ছিল নক্ষত্রের পরিচয়, সেটা আমাদের হয়ে গেছে। এখনো নক্ষত্রের বিভাজন আছে, তাদের কারকতা আছে, সেগুলো এখনো বাকি, সেগুলো পরে। ম্যাম সিলেবাসটা দিয়ে আবার একটু দেখেন। স্ট্যান্ডার্ডটা না এগোলে হয়, এত ছোটবেলায় এত বড় বড় পড়া করতে নেই। ঠিক আছে। আচ্ছা, মেষ লগ্নের বা কালপুরুষের একটা চার্ট এঁকে ফেললাম। এবার আহ এই কালপুরুষের চার্টটা আঁকলে যেটা সুবিধা হয়, সেটা মনে রাখতে সুবিধা, তারপর আমরা সূত্রগুলো মিলিয়ে মিলিয়ে বিভিন্ন বিভিন্ন লগ্নের ক্ষেত্রে এটা প্রয়োগ করব। তো কোন লগ্নের ক্ষেত্রে আমরা প্রথমে জানবো যে মারক ভাব বা মারক ভাবপতি কাকে বলে। এটা লিখে নিন। লগ্ন সাপেক্ষে 2 নম্বর এবং 7 নম্বর ভাবকে বলা হয় মারক ভাব।
তাহলে এই যে মারক কথাটা আমরা শুনলাম, মারক কথা থেকে আমাদের বুঝতে কি হলো, কি বুঝলাম? মারক কথা অর্থাৎ যে মারে। তো মারক কথাটা থেকে আমরা এটা জানবো যে মারক এই 2 নম্বর এবং 7 নম্বর ভাবের যখন দশা অন্তর্দশা চলে, তারও নির্দিষ্ট কিছু সূত্র আছে। তখন ব্যক্তি আহ বিভিন্ন দেহপীড়া, মৃত্যু সম কষ্ট বা মৃত্যু ইত্যাদির মধ্যে দিয়ে তাকে পাস করতে হয়। তার মানে এই নয় যে একেবারে দ্বিতীয় মানে 2 নম্বর বা 7 নম্বর দশা চলছে মানেই এটা হবে। তার বিভিন্ন সূত্র আছে, তবে প্রাথমিক কথা হচ্ছে যখনই এটাই যে 2 নম্বর এবং 7 নম্বর একে মারক বলা হয়। এবং দশা অন্তর্দশায় যখন 2 নম্বর এবং 7 নম্বর চলে আসবে, তখন মানুষকে, সেই ব্যক্তিকে এই ধরনের দেহপীড়া বা মৃত্যু বা মৃত্যুসম কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে ভাবটা জানলাম 2 নম্বর এবং 7 নম্বর। কিন্তু এই 2 নম্বর বা 7 নম্বর ভাবকে কেন মারক বলা হচ্ছে, সেটাও তো আমাদের জানার দরকার। এতগুলো ভাবের মধ্যে 2 নম্বর বা 7 নম্বর কেন? সেটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে আপনি, 1 নম্বর ভাব থেকে আপনি নিজে। আর আয়ু ধরা হয় কত নম্বর ভাব থেকে, কে বলুন একজন? 8 নম্বর। আচ্ছা, 1 নম্বর। 8 নম্বর ভাব থেকে আমরা আয়ু ধরি, এবং এটাই হচ্ছে মৃত্যুর ঘর, তাই তো? তাহলে এই আমরা আগে পড়েছি যে কোনো ঘরের 12 নম্বর ভাবটা হচ্ছে সেই ঘরের ব্যয় বা সেই ঘরের শেষ হয়ে যাওয়া। তাহলে এই ঘরটা যদি 8 নম্বর যদি আয়ু হয়, তাহলে আয়ু শেষ হয়ে যাবে কত নম্বর ঘরে? এখানটা যদি আমি 1 ধরি, এইভাবে যদি গুণে আসি, তাহলে এই যে 7 নম্বর ঘরটা 8-এর 12, তাহলে 8-এর 12 সে হচ্ছে 7 নম্বর ঘর। তার জন্য এই আয়ু এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, 7 নম্বর ঘরে শেষ হয়ে যাচ্ছে। এই কারণে 7 নম্বর ঘরটাকে বলা হয় মারক। এইটুকু বোঝাতে পেরেছি? হুম। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম, বুঝতে এবারে বোঝা গেল। আচ্ছা। হ্যাঁ মৃত্যু মানে ম্যাডাম, ব্যয়, বুঝতে ব্যয় পেরেছি। মানেই মৃত্যু। হ্যাঁ, দুর্গাশঙ্কর বাবু কি বললেন আরেকবার বলুন। হ্যাঁ মানে ব্যয় আয়ুর ব্যয়টাই তো মৃত্যু। একদম। বোঝা গেল এবার। মানে এই কারণে 7 নম্বর ঘরটাকে আমরা মারক ধরছি, যে এ হচ্ছে এই ঘরটাকে শেষ করে দেবে বা এই আয়ুটাকে শেষ করে দেবে। আচ্ছা, এরপরে দেখি দেখি আমরা যেটা জানি যে এই ঘরটা, এই ঘরটাকে যদি আমি আয়ু ধরি, এই অষ্টমের অষ্টম, অর্থাৎ এটাকে যদি লগ্ন ধরি 8 নম্বর ঘরটাকে, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই ঘরটা গিয়ে এই তৃতীয় নম্বর ঘর, সে হচ্ছে এর অষ্টম, অর্থাৎ আয়ুর আয়ু। আমরা 3 নম্বর ঘর থেকে জেনেছিলাম যে জীবনী শক্তি ধরি আমরা, বীর পরাক্রমতা সাহস। তো এই জীবনী শক্তির হ্রাস যদি দেখি, এই জীবনী শক্তি শেষ হয়ে যাবে কিভাবে? আবার এটাকে 1 ধরলে, 1 2 3 4 5 6 7 8 করলে পরে এই নম্বর যে 2 নম্বর ঘরটা, সেটা হচ্ছে 3-এর 12 নম্বর ঘর। অর্থাৎ এটাকে 1 ধরলে এটাকে গিয়ে 12 নম্বর ঘর হচ্ছে। অর্থাৎ জীবনী শক্তি আমাদের এই 2 নম্বরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। ফলত এই 2 নম্বর এবং 7 নম্বর ঘরটাকে ধরা হচ্ছে মারক। এই 2 নম্বরের বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি? ম্যাডাম আর একবার বলুন, এটা ঠিক মানে একটু গুলিয়ে গেল। আমরা জানি 8 নম্বর ঘর থেকে ধরছি আমরা আয়ু। তাহলে এই আয়ুর আয়ু সে কত নম্বর ঘর? এটাকে যদি আমি 1 ধরি, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই 3 নম্বর ঘর মেষ লগ্নের সাপেক্ষে 3 নম্বর ঘরটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে অষ্টমের অষ্টম। মানে এই ঘরের আয়ু হচ্ছে এই ঘর, তাই তো? এটুকু বোঝা গেল? হুম। হ্যাঁ ম্যাডাম। এই ঘরটা যদি, এই ঘরটার আয়ু হয় অষ্টমের অষ্টম, তাহলে একে 1 ধরলে পরে এর 12 নম্বর ঘর কোনটা হবে? 3 নম্বর হুম। ঘরটাকে যদি আমি 1 ধরি, তাহলে হ্যাঁ, তিন দ্বিতীয় নম্বর ঘর হবে। দ্বিতীয় ঘর হবে। তাহলে এই তিন হ্যাঁ। নম্বরের যে আয়ুটা, সেই আয়ুটা শেষ হয়ে যাচ্ছে এই 2 নম্বর ঘরে এসে। তাহলে এই হুম। কারণে 2 নম্বর ঘর এবং এই 7 নম্বর ঘরকে বলা হয় যে হুম। মারক ভাব। এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বুঝতে পারলাম ম্যাডাম। একদম ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাডাম। হুম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এই দ্বিতীয় এবং সপ্তম ভাবের যে অধিপতি গ্রহ, তাদের বলা হয় মারক গ্রহ। এবার প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে এই মারক গ্রহগুলো পরিবর্তিত হবে। সেই মারক গ্রহগুলো কি কি হবে সেটা আমরা এবার একটু জেনে নিই। এই মারক গ্রহগুলো আপনারা লিখে নিতে পারেন, অথবা পরবর্তীকালে আপনারা সময় বের করে করে নিজেরাও বুঝে বুঝে সেটা লিখতে পারেন।
যেমন আমরা প্রথমে জানবো মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের এই আমরা চারটা প্র্যাকটিস করলাম। মেষ লগ্নের ক্ষেত্রে 2 এবং 7 এই দুটো ঘরের মালিক হচ্ছে শুক্র। তাহলে মেষ লগ্ন সাপেক্ষে মারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তাহলে শুক্র গ্রহের যখন দশা এবং অন্তর্দশা আসবে, তখন এই ব্যক্তি কিন্তু, যে কথাগুলো বললাম, যে ওই দেহপীড়া বা মৃত্যুসম কষ্ট ইত্যাদির মধ্যে দিয়ে তাকে একটা নির্দিষ্ট সময় যেতে হতে পারে। তার যদিও বিভিন্ন সূত্র আছে। প্রাথমিক কথাটা হচ্ছে তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে মারক গ্রহ। কমপ্লিট? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তারপরে আমরা চলে যাব বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে তাহলে 7 নম্বর ঘর হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ মঙ্গল হলো। এবং বৃষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘর অর্থাৎ মিথুন, মিথুনের অধিপতি বুধ। তাহলে বৃষের 2 এবং 7, বুধ এবং মঙ্গল হচ্ছে মারক গ্রহ। ম্যাডাম কি বললেন বৃষর ক্ষেত্রে? এটা যদি 1 নম্বর ঘর হয়, একটু নিজে নিজে দেখুন। 2 নম্বর ঘর কে হচ্ছে? 2 নম্বর ঘর হচ্ছে মিথুনের ঘর, এর মালিককে বুধ জানি আমরা। আর এটা যদি 7 নম্বর ঘর হয়, এর মালিক হচ্ছে মঙ্গল। তাহলে এই বৃষ লগ্নের ক্ষেত্রে বুধ এবং মঙ্গল হচ্ছে মারক গ্রহ। তারপর চলে যাব আমরা মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নের ক্ষেত্রে মারক গ্রহ হচ্ছে মিথুন লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে এটা, অর্থাৎ চন্দ্র এবং চন্দ্র আর আর বৃহস্পতি। আর বৃহস্পতি। হ্যাঁ, আর বৃহস্পতি। 4 নম্বর ঘর হচ্ছে বৃহস্পতি। বেশ, আপনারা একটু তাহলে এবার নিজেরা নিজেরা বলুন, বেশ হবে। এটা হচ্ছে মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ। হুম। কর্কটের ক্ষেত্রে আপনার রবি এবং শনি। কর্কটের হ্যাঁ। ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে রবি আর শনি। রবি ঘর, এবং এইটা 7 নম্বর ঘর অর্থাৎ শনি। শনি। সিংহর ক্ষেত্রে বুধ আর শনি। কিন্তু ম্যাম সিঙ্গেল ক্ষেত্রে 11th হাউসের লর্ড হচ্ছে বুধ, তো তাহলে সেক্ষেত্রে আসছি, আগে মারকটা শেষ করে নিই। এখন শুধু 2 আর 7 অব্দি লিখি। প্রত্যেকটা তাহলে একটু লিখে নিন। কর্কট হলো, তারপরে আমরা লিখবো সিংহের ক্ষেত্রে এটা। শনি ও বুধ। হ্যাঁ, বুধ আর শনি। বুধ আর শনি। তারপরে আমরা লিখবো কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি। বৃহস্পতি। তারপর আমরা চলে যাব বৃশ্চিকের ক্ষেত্রে। না, এটা আমরা তুলা লিখে নিই, তুলাটা লিখে নেব। তুলার ক্ষেত্রে মঙ্গল এবং মঙ্গল। মঙ্গল, দুটোই মঙ্গল। যেমন এখানে পেয়েছিলাম মেষের ক্ষেত্রে শুক্র, হুম। না, এমনি তুলার ক্ষেত্রে তুলা হচ্ছে তুলা মঙ্গল। তারপরে বৃশ্চিক লিখে ফেলুন। বৃশ্চিকের হচ্ছে এদিকে বৃহস্পতি আর এদিকে শুক্র। 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 ধনু হবে শনি আর বুধ। ধনুর হচ্ছে শনি এবং বুধ। তারপর চলে যান আপনারা মকরে। মকরের তারপরে ক্ষেত্রে মকরের শনি। শনি। শনি আর চন্দ্র। চন্দ্র। মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ। ও বৃহস্পতি। মকরের পরে চলে বৃহস্পতি যাবে আর আপনারা রবি। কুম্ভ। বৃহস্পতি বৃহস্পতি আর রবি। মীন মঙ্গল। মঙ্গল আর বুধ। মঙ্গল আর বুধ। তাহলে এই মারকের একজন একটু পড়ে শোনান, বাকিরা একটু মিলিয়ে নিন। ম্যাম বলবো? হুম, হুম, বলুন বলুন। হ্যাঁ, মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র, বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল ও বুধ, মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র ও বৃহস্পতি, কর্কটের ক্ষেত্রে রবি শনি, সিংহের ক্ষেত্রে শনি ও বুধ,
কন্যার ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্র, তুলার ক্ষেত্রে মঙ্গল, বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র, ধনুর শনি ও বুধ, মকরের শনি ও চন্দ্র, কুম্ভের বৃহস্পতি ও রবি, মীনের মঙ্গল ও বুধ। তো সকলে তাহলে মিলিয়ে নিতে পেরেছেন তো? কারোর কোনো হুম। সমস্যা নেই আর? তাহলে আমরা আজকে শিখে নিলাম যে লগ্ন সাপেক্ষে কোন লগ্নের কোন কোন গ্রহগুলো হচ্ছে মারক গ্রহ। এরপর আমরা জানবো হচ্ছে বাধক গ্রহ কাকে বলে। বাধক গ্রহর কথা হচ্ছে যে গ্রহগুলো বা যে ভাবগুলো বাধা সৃষ্টি করে। অনেকে আবার এটিকে বধের কারকও বলে থাকেন, তবে সেটা ডিরেক্টলি নয়। তো বাধা সৃষ্টিকারী গ্রহ, এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে যে চর, স্থির এবং ব্যাপক। এই যে তিনটে গ্রুপ আমরা জেনেছিলাম, চর, স্থির, ব্যাপক। কেউ একজন বলো তো চর কোন কোন রাশিগুলোকে চর রাশি বলা হয়, মনে আছে? 1 4 7 10। তাহলে 1 4 7 10 এই রাশিগুলো প্রথমে লিখে নিন, অর্থাৎ মেষ, কর্কট, তুলা এবং মকর। এদের ক্ষেত্রে বাধক হবে 11 নম্বর ভাব। অর্থাৎ মেষ লগ্ন হলে তার 11 নম্বর ভাব হবে কুম্ভ। এই কুম্ভ হচ্ছে তার বাধক ভাব, এবং এই ক্ষেত্রে শনি তার বাধক রাশি হয়ে গেল। আবার যদি আমরা কর্কট ভাবি, তাহলে কর্কটের ক্ষেত্রে এই বৃষটি হচ্ছে বাধক ভাব, এবং এর যে মালিক অর্থাৎ শুক্র, সে হয়ে যাচ্ছে কর্কটের বাধক গ্রহ। মানে 11 নম্বর ঘরের 11 অধিপতি। নম্বর, 11 নম্বর রাশি এবং তার যে অধিপতি, 11 নম্বর ভাবটা হচ্ছে তার বাধক ভাব, এবং ওই যে ভাবটির যে অধিপতি গ্রহ, সে হচ্ছে তার বাধক গ্রহ। এটুকু ক্লিয়ার তো সবার? হ্যাঁ ম্যাম। হুম। তাহলে ম্যাডাম প্রত্যেকটা রাশিরই কি এই যে প্রথমে আমরা জানছি হচ্ছে চর রাশি যারা, অর্থাৎ এই মেষ, কর্কট, তুলা এবং মকর, এদের ক্ষেত্রে তাদের 11 নম্বর যে ভাবটা, সেটা হচ্ছে তার আহ বাধক ভাব, এবং সেই যে ভাবটির যে মানে ওই যে রাশিটির যে অধিপতি গ্রহ, সে হচ্ছে সেই লগ্ন সাপেক্ষে তার বাধক গ্রহ। ক্লিয়ার? একটা বোঝাতে পেরেছি? ম্যাম আর একটু পড়বেন। বলছি, প্রথমে জানবো আমরা চর রাশিগুলো। চর রাশির ক্ষেত্রে তার 11 নম্বর যে, সেটা হচ্ছে তার বাধক ভাব। আর ওই 11 নম্বর ভাবের যে গ্রহ, অধিপতি গ্রহ, সেটি হচ্ছে তার ক্ষেত্রে বাধক গ্রহ। মানে এই যে মেষ লগ্ন, এই একটা কারোর একটা মাইক অন করা আছে, পিছন থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, আপনি একটু প্লিজ বন্ধ রাখুন। এই যে মেষ লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে 11 নম্বর ঘর, এই ঘরটা অর্থাৎ কুম্ভর যে ঘরটা, মেষ লগ্নের কুম্ভ রাশির যে ঘরটা, এই ঘরটা হচ্ছে বাধক ভাব। আর এই বাধক ভাবের যে রাশি মানে অধিপতি গ্রহ অর্থাৎ শনি, সে হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে বাধক গ্রহ। এটুকু বোঝাতে পারলাম? ক্লিয়ার কি না, কি এখনো বাকি আছে বুঝতে? তাহলে তাহলে না, এটা মোটামুটি ক্লিয়ার। তাহলে ম্যাম এটা হ্যাঁ তো হ্যাঁ গ্রহ বুঝতে সাপেক্ষে পেরেছি। গেল। যদি ধরুন মেষ লগ্নের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, সেও তার বাধক হতে পারে আর কি। আবার বলুন। মানে ধরুন আমার আমার ধরুন মেষ লগ্ন, হুম। যদি কেউ কুম্ভ লগ্নের মানুষ আমার বাধক হতে পারে। না, ওই রকম ভাবে নয় বিভাসবাবু। আচ্ছা আচ্ছা, গ্রহ, খালি গ্রহ। নয়, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ আপনার থ্যাংক ইউ। যখন ঠিক আছে। আপনার যখন শনির ধরুন অন্তর্দশা চলছে, তাহলে সে আপনার হ্যাঁ হ্যাঁ 10th লর্ড এবং সে আপনার 11th লর্ড। হুম। যদিও হ্যাঁ মেষ হ্যাঁ লগ্নের ক্ষেত্রে শনি আবার উপজয় পতি, এর পরে আসবো সেটা। তো এই শনিকে হ্যাঁ আপনি যেমন 10th লর্ড ধরবেন, তেমনি যেরকম 11th লর্ড ধরছেন, এ যেমন হ্যাঁ কেন্দ্রপতি হয়ে যাচ্ছে, সে আবার কিন্তু এই হ্যাঁ। ক্ষেত্রে বাধকও হচ্ছে, অর্থাৎ ওই সময়টায় আচ্ছা কিন্তু আচ্ছা আপনি কিছু বাধার সম্মুখীন কিন্তু হবেন। আপনার যখনই আচ্ছা আচ্ছা, থ্যাংক। অন্তর্দশা চলবে, তখন কিন্তু হ্যাঁ আপনার হ্যাঁ কিছু না কিছু বাধার সৃষ্টি সে করবে আপনার জীবনে।
কি সৃষ্টি করবে ঠিক সেটা আছে। তখনকার যে দশার অন্তর্দশায় সে চলবে সেটার থেকে বিচারটা হুম হবে। ঠিক আছে? হুম হুম। তাহলে বাকিদের ঠিক সঙ্গে আছে। এইটুকু হলো, ক্লিয়ার হয়েছে? ম্যাডাম হ্যাঁ ম্যাডাম, এটা ক্লিয়ার। আমি বলছি এটা চড়ের ক্ষেত্রে আপনি বলেন 1 4 7 10, কিন্তু আবার যদি স্থির বা দ্ব্যর্থক হয় তাদেরও কি 11 নম্বর ভাবটা না, কি আমি ওই এখনো সেম আসিনি, বাদক হবে? আমি শুধু চটটাই বলছি, আগে চটটা বুঝে নিন। আমি যাচ্ছি তো, এইবার চটটা ক্লিয়ার হয়ে গেল তো। ঠিক এরপর আপনারা স্থির রাশিগুলো লিখে নিন। ঠিক। স্থির রাশির ক্ষেত্রে 9 নম্বর ঘর হচ্ছে বাধক। অর্থাৎ এইটা যদি স্থির রাশি হয়, আমরা ধরলাম বৃষ লগ্ন, এটা স্থির রাশি, তার ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9, এই যে ঘরটা, অর্থাৎ কিনা মকর রাশি, এই মকরের ভাবটা হচ্ছে তার ক্ষেত্রে বাধক, এবং শনি তার ক্ষেত্রে বাধক গ্রহ। তাহলে স্থির যারা আছে, স্থির লগ্নের বা স্থির রাশির জাতকদের জন্য 9 নম্বর ঘরটা হচ্ছে তার বাধক ভাব, এবং 9 নম্বর ভাবের যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে তার বাধক গ্রহ। এবার আপনারা লিখে ফেলুন দাত্তক রাশি। দাত্তক রাশিগুলোর নাম লিখে ফেলুন, কি কি আছে। এই যে চর স্থির দাত্তক, এভাবে মনে করে করে লিখুন। 3 6 9 12, তাই তো? লিখে ফেলুন। দাত্তক রাশির ক্ষেত্রে তার 7 নম্বর ভাব এবং 7 নম্বর ভাবের অধিপতি তারা হচ্ছে বাধক এবং বাধক গ্রহ। তাহলে যদি আমরা মিথুন ধরি, তাহলে মিথুনের যে সপ্তম ভাব সেটি হচ্ছে তার ভাব, মানে বাধক ভাব। অর্থাৎ মিথুনের সপ্তম ভাবকে এইখান থেকে যদি 9 আমরা গুণি, ধনু। এই হুম। ভাবটা হচ্ছে তার ক্ষেত্রে বাধক ভাব, এবং বৃহস্পতি হচ্ছে বুধের ক্ষেত্রে বা মিথুনের ক্ষেত্রে হচ্ছে বাধক গ্রহ। এবার আমরা প্রথম এই পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে? কারোর কোনো প্রশ্ন আছে কি? ম্যাম, না ম্যাম, ম্যাম ঠিক ঠিক আছে। হ্যাঁ বলুন, পায়েল বলো। হ্যাঁ বলছি কি, যে এই যে মারক গ্রহ আমরা যেটা শিখলাম, মারক গ্রহের ক্ষেত্রে যদি কারো বৃহস্পতি মারক গ্রহ হয়, তার কি শেখার ক্ষেত্রে বৃহস্পতির যেহেতু আমরা জেনেছি যে সোনা বা কিছু, সেটা কি তাকে অ্যাভয়েড করতে হবে? না, বিষয়টা হচ্ছে তাহলে আমাকে আবার সেই লগ্ন দেখতে হবে। তার এরকম নয় যে সোনা অ্যাভয়েড করতে হবে ওই সময়টায় তাকে। তবে হ্যাঁ, তুমি যেটা বলেছো এটা ঠিকই, যে তার যে দশা অন্তর্দশা যে সময়টা চলবে, হুম বৃহস্পতি রিলেটেড জিনিসপত্র তাকে রত্ন বা উপরত্ন বা যা কিছু সেগুলো তাকে অ্যাভয়েড করতে হবে, বা সেটা ধারণ করতে পারবে না। যখন আমরা রেমেডি শিখবো তখন কিন্তু এই মারক বাধককে কাজে লাগিয়ে আমাদের রেমেডিটাকে সিলেক্ট করতে হবে। যদি সেক্ষেত্রে দেখা যায় যে দশা অন্তর্দশায় তার এরকম মারক বসে আছে বা মারকের কোনো অন্তর্দশা চলছে, সেই সময় যদি কেউ ওই রকম মারকের রেমেডি ইউজ করে, সেটা তার জন্য শুভ হবে না। তোমার উত্তর মানে প্রশ্নটা খানিকটা ঠিকঠাকই। ওরকম যদি তুমি হুম। ধরো যে মারকের অন্তর্দশায়, তাহলে তার জন্য সেই সময় কিন্তু সোনা অ্যাভয়েড করাটাই ভালো। আর কারোর কোনো প্রশ্ন আছে? এই বাঁধকগুলো কি লগ্ন সাপেক্ষে ধরবো না রাশি সাপেক্ষে ধরবো? লগ্ন সাপেক্ষে। মানে আমাদের তো জানা আছে প্রথমে রাশি সাপেক্ষে আমরা কোনটা চর রাশি কোনটা স্থির রাশি সেটা জেনেছি। এবার হ্যাঁ। তার যখন কোনো একজন ব্যক্তির স্থির লগ্ন হলে তার একটা বাধক, আর যদি সেটা চর রাশি চর হয় তার লগ্ন তাহলে একটা বাধক, আর জাতক হলে হ্যাঁ। হয় তাহলে আর একটা বাধক, মানে 11 9 এবং 7। ঠিক আছে? আচ্ছা। হুম। আর কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা। না, এরপর আমরা যা শিখছি হ্যাঁ, তার মধ্যে শুধু সাড়ে সাতিটাই রাশি সাপেক্ষে, আর তো সব লগ্ন বা হ্যাঁ, ভাব সব লগ্ন সাপেক্ষে। সাপেক্ষে একদম। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা জেনেছি যে এই যে 12টি রাশির মধ্যে
শুভ ভাব সেগুলো কি কি? কেন্দ্র এবং ত্রিকোণ। তো কেন্দ্র এবং ত্রিকোণ ছাড়া যে ঘরগুলো ভীষণভাবে খারাপ ফল দেয়, যেখানে কোনো জাতক বা কোনো জাতিকা বিভিন্ন রকম ভাবে বাধাগ্রস্ত হয়, বিভিন্ন রকম ভাবে তাকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সেই ভাবগুলোকে আমরা বলবো হচ্ছে দুস্থান। তো দুস্থান কথাটা শুনলেই আমাদের বোঝা যাচ্ছে যে এটা একটা খারাপ স্থান। তাহলে সেই দুস্থানগুলো কোনগুলো? সব থেকে খারাপ ফল বা যেখানে গিয়ে আমাদের যে কোনো লগ্নের সাপেক্ষেই যেখানে গিয়ে খারাপ ফলটা আমরা পাই, অর্থাৎ সেখানে যদি কোনো গ্রহ বসে থাকে, সে কিন্তু খারাপ ফল দিতে বাধ্য বা খারাপ ফল দিতে তাকে হয়। তো সেই ক্ষেত্রে সেই ভাবগুলো হচ্ছে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব। একে ত্রিক ভাবও বলা হয়। এটা হচ্ছে দুস্থান ভাব। যে কোনো লগ্ন সাপেক্ষে 6, 8, 12 এই তিনটে ভাবকে বলা হয় ত্রিক ভাব বা দুস্থান। এবং ওই ভাবগুলোর যে অধিপতি গ্রহ তাদেরকে বলা হয় দুস্থানপতি। এটুকু ক্লিয়ার? যেমন ধরো আমি ম্যাডাম, আর দিক স্থান বানানটা একটু বলে দেবেন? দিক স্থান মানে ত্রিক ত্রিক বানানটা? তৈরি ক। দয়রি ক। হ্যাঁ। যেমন এই যে মেষ লগ্নটি ধরলাম, এই যে মেষ লগ্ন তার 6 নম্বর ঘর। এই 6 নম্বর ঘরে আমরা কিভাবে বাধাপ্রাপ্ত হই? না, এখানে আমাদের রোগ, এখানে আমাদের শত্রুতা, এখানে আমাদের ঋণ হয়। তো এই যে কারণগুলো, সেই কারণে কিন্তু আমরা এখান থেকে বাধাপ্রাপ্ত হচ্ছি। অষ্টম হাউস থেকে কি বিভিন্ন রকম ডিপ্রেশন, মানসিক পীড়া, আইনি ঝামেলা, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকমের যে এই যে ধরনের জিনিসপত্রগুলো, তার জন্য আমরা অষ্টম ভাব থেকে কিন্তু বাধা প্রাপ্তি হচ্ছি। আর থাকছে 12 নম্বর ঘর। 12 নম্বর ঘর থেকে আমরা জানি এটা ব্যয়, ব্যয়ের ঘর। তাহলে ব্যয়, হসপিটাল বা একাকিত্ব, এই ঘর থেকে আমরা বিচার করে থাকি। তাহলে এই সকল কারণে কিন্তু আমরা এই ঘরটা থেকেও বাধাপ্রাপ্ত হচ্ছি, বা আমাদের জীবনের বিভিন্ন রকম অবস্টাকেল কিন্তু এই যে তিনটে ঘর, 6, 8 এবং 12, এই তিনটে ভাব থেকে কিন্তু আমাদের জীবনে আসে। সুতরাং এই তিনটে ভাবকে বলা হয় দুস্থান। এবং সেটা সব লগ্নের সাপেক্ষে, মানে যেমন মেষ লগ্নের সাপেক্ষে এটা 6, এই লগ্নের ক্ষেত্রে সেটা এই এই পরের যে 6টা ঘর, এই ঘরটা 6 হবে। এরকম ভাবে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে তার 6 নম্বর ঘর, তার 8 নম্বর ঘর এবং তার 12 নম্বর ঘর হচ্ছে দুস্থান। এটুকু ক্লিয়ার হলো? বলছি ম্যাম, 6, 8, 12 নম্বর ঘরটাকে আমরা খারাপ ধরছি, কিন্তু এর লর্ডটাকেও তো খারাপ ধরবো নাকি? হ্যাঁ, সেটা তো প্রথমেই বললাম, দুস্থানপতি বলেছি। 6, 8, 12 হ্যাঁ, পতিকে দুস্থানপতি বলবো। মানে ভাবটাও খারাপ, এবার ভাবের আপনাকে লটটাও খারাপ। একটা ছোট্ট করে উদাহরণ দিই। 6 নম্বর ঘরে যখন কোনো গ্রহ এসে বসলো, সেও খারাপ হলো। হুম, আর 6 নম্বরের হুম। অধিপতি গ্রহ সে যেই ঘরটায় গিয়ে বসলো, সেই ভাবটাকেও কিন্তু সে খারাপ করলো। ঠিক আছে? যদি না হ্যাঁ কোনো ম্যাম। অন্য ভালো গ্রহের দৃষ্টি সেখানে থাকে, বা অন্য কোনো ভালো গ্রহের সংযোগ সেখানে হয়। ঠিক আছে? হুম, হুম। আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা তিনটে জানলাম। ম্যাম, ভালো কিছুও তো দিতে পারে। ভালো কিছু অবভিয়াসলি হতে পারে। যেমন এই ঘরটা যখন খারাপ ঘর, এই খারাপ ঘরে যখন খারাপ কেউ এসে বসে, তখন তার খারাপত্বটা নষ্ট হয়। যেমন এই ঘরে যখন রাহু এসে বসে, তখন রাহু তার এই ঘরের যে খারাপত্ব সেগুলোকে খেয়ে নেয়, নিয়ে এই ঘরটাকে আবার ভালো করে দেয়। এটা শর্ত সাপেক্ষে। তার জন্য হুম, আহ লগ্ন এবং যে বন্ধু আর শত্রু, সেই যে আমরা লিস্টটা পড়েছিলাম যে প্রত্যেকটা গ্রহ সাপেক্ষেই শত্রু মিত্রতার যে লিস্টটা, যে কোনো গ্রহই ভালো নয়, কোনো গ্রহই খারাপ নয়, লগ্ন সাপেক্ষে তার ভালো মন্দ, সেটা দেখে নিই। ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, এরপরে আমরা যে লিখবো সেটা হচ্ছে উপচয় স্থান। 3, 6, 10 এবং 11। 3, 6, 10, 11 এই ভাবগুলোকে বলা হয় উপচয় ভাব।
এই উপচয় কথাটার নিজস্ব একটা অর্থ আছে। যে কথাটার অর্থ হচ্ছে যেই ভাবগুলো সময়ের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান, বা যেই ভাবগুলোর সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি ঘটছে, তাকে বলা হয় উপচয় ভাব। উপচয় ভাব কথাটা উপচে যায়, উপচে যাওয়া যে কথাটা, তো সেই উপচে কখন যায়? যখন সেটা পরিপূর্ণ হয়, পরিপূর্ণতার পরে গিয়ে সেটা উপচে যায়। তো এই উপচয় ভাবের অর্থ হচ্ছে যখন কোনো ভাব বা সেই ভাবের মধ্যে যখন কোনো গ্রহ বসছে, অর্থাৎ 3, 6, 10 এবং 11, এরা বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কিন্তু আহ তার যে ভালো ফল সেটা তারা দিতে সক্ষম হয়। মানে ধরে নিলাম এই যে লগ্ন, মেষ লগ্ন ধরেই আমি আলোচনা করি। তো মেষ লগ্নের ক্ষেত্রে 3, 6, 10 এবং 11 এই ভাবগুলোকে বলা হচ্ছে উপচয় ভাব। অর্থাৎ যদি এই লগ্নপতি গিয়ে 3, 6, 10 এবং 11 এর কোনো একটি ভাবে গিয়ে বসে, তাহলে সেই ব্যক্তির যে সেলফ ডেভেলপমেন্ট সেটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। মূলত ধরা হয় মানে 30 থেকে 35 বছর বয়সের পর থেকে এই সকল ব্যক্তির কিন্তু, মানে যদি লগ্নপতি গিয়ে এই উপচয় ভাবে গিয়ে বসে, তাহলে এই বয়সের পর থেকে তাদের কিন্তু সেলফ ডেভেলপমেন্ট আস্তে আস্তে বাড়ে। আগের তুলনায় 30-35 বছরের পর থেকে গিয়ে কিন্তু তাদের সেলফ ডেভেলপমেন্ট বাড়ে। তেমনি যদি এই 2 নম্বর ভাবের অধিপতি গিয়ে 3, 6, 10, 11 এই সব ভাবগুলোতে গিয়ে বসে, তাহলে ওই ব্যক্তির ধন সম্পদ, পারিবারিক আহ সুনাম, সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। আবার যদি ধরি যে এই 3 নম্বর ঘরের যে অধিপতি, সে যদি গিয়ে উপচয় স্থানে বসে, অর্থাৎ 6, 10, 11 এবং 3 নম্বর ভাব, তাহলে এই ব্যক্তির যোগাযোগ, এই ব্যক্তির পারিপার্শ্বিক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ইত্যাদিগুলো কি হয়? সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই, এই যে উপচয় ভাব অর্থাৎ 3, 6, 10, 11 এই ভাবগুলোর যে আহ মালিক, তাদের সঙ্গে এই লগ্ন সাপেক্ষে মানুষটার কিন্তু শত্রুতা মিত্রতার সম্পর্কটা কিন্তু ভুলে গেলে চলবে না। এই যে এইটুকু বোঝালাম, এইটুকু বুঝতে কি কারোর কোনো অসুবিধা আছে? তার মানে ম্যাম, যদি কোনো গ্রহ এই 3, 6, 10, 11-র মধ্যে বসছে গিয়ে, কিন্তু সেটা তার নিচস্থ স্থান হয়ে যাচ্ছে, তাহলে সে তখন নিচস্তর ফল পাবে। হ্যাঁ। নিচস্তর ফল পাবে, কিন্তু যেহেতু সেটা তার উচ্চয় ভাব, সময়ের সঙ্গে সঙ্গে তার ওই নিচস্থের যে খারাপ ফল সেটা কেটে সেই উপচয়ের ভাবটাও পাবে। ঠিক আছে? আচ্ছা। এবার হুম। আহ যেমন ধরো 4 নম্বর ভাব, এবং শত্রু মিত্রটাও কিন্তু ধরতে হবে। যদি কিনা শত্রুর ঘরে গিয়ে বসলো, তাহলে কিন্তু এই যেমন সময়ের সঙ্গে সঙ্গে গিয়ে বাড়বে, এই বাড়াটা কিন্তু পুরোপুরি তখন আর একদম যেমন আমরা এখানে প্রথমেই ধরে নিয়েছি মানে বাড়বে মানে 100% বাড়বে ধরে নিলাম, সেটা কিন্তু সেই ক্ষেত্রে হবে না। যেমন এই যে চতুর্থ ঘর, এই চতুর্থ ঘরের অধিপতি গ্রহ যদি এরকম উপচয় ভাগে গিয়ে বসে, তাহলে এই ব্যক্তির মানসিক শান্তি বা চতুর্থ ঘর সংক্রান্ত যা যা প্রাপ্তি তার আছে, সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। ঠিক তেমনি এই পঞ্চম ঘরের অধিপতি গিয়েও যদি 6 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং 3 নম্বর ভাবে গিয়ে বসে, তাহলেও সেই ব্যক্তির প্রতিপত্তি, তার প্রতিভা, তার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা, সেগুলো কিন্তু ধীরে ধীরে তার প্রাপ্তির জায়গায় সে পৌঁছবে। কিন্তু এই যেমন 6 নম্বর ভাব, এই 6 নম্বর এতক্ষণ তো আমরা সব ভালো ভালোই শুনলাম। 6 নম্বর ভাবের অধিপতি যদি গিয়ে আবার উপচয় ভাবে গিয়ে বসে, তাহলে কিন্তু রোগ ঋণ শত্রুতাও সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। এমন নয় যে কেবলমাত্র সব সময় গিয়ে ভালোটাই হবে। যে ভাবের যে কারকত্বগুলো আমরা জেনেছি, সেই ভাবে সেই কারকত্বগুলোও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই 6th লর্ড যদি গিয়ে উপচয় স্থানে গিয়ে বসে, তাহলে কিন্তু সেই ব্যক্তির সময়ের সঙ্গে সঙ্গে তার এই রোগ ঋণ শত্রুতা লোন ইত্যাদিরও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায়। ঠিক আছে? এরপর ম্যাম, ম্যাম একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ, বলছি যে ধরুন মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল তো মানে শত্রু গ্রহ।
মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল। তার মঙ্গল শত্রু গ্রহ হচ্ছে এক তো। দুই তিন চার পাঁচ ছয়, এই 6 লর্ড ধরলাম। এদিকে আবার 7 8 9 10 11 লর্ড। তাহলে 6 নম্বর ঘরের মালিক এবং 11 নম্বর ঘরের মালিক হচ্ছে মঙ্গল। এই 6 নম্বর ঘর তাকে খারাপ ফল দেবে, রোগ ঋণ শত্রুতা দেবে, কিন্তু 11 নম্বর ঘর অর্থাৎ প্রাপ্তির ঘর, সে কিছু প্রাপ্তিও দেবে। অর্থাৎ মঙ্গল এক্ষেত্রে দুই রকম ফলের কিন্তু কারক, মানে লর্ড হয়ে যাচ্ছে এখানে। যেমন 6 নম্বর ঘরের থেকে, 6 নম্বর ঘরের কারণের জন্য রোগ ঋণ শত্রুতা আসবে, আবার এদিকে কিন্তু সে প্রাপ্তিপতিও। এইবার প্রশ্ন বলো। হ্যাঁ ম্যাম, আমি বলছিলাম আপনি যে বললেন ধরুন তিনের লর্ড যদি 3 6 10 11 গিয়ে বসে, সেটাই বলছি যে ধরুন মিথুনের ক্ষেত্রে তো তো মঙ্গল শত্রু গ্রহ। হুম। তো মিথুনের যে মিথুন কর্কট সিংহ, মানে থার্ড লর্ড হচ্ছে যে রবি। রবি যদি 6th হাউসে গিয়ে বসে, মানে মঙ্গলের ঘরে গিয়ে বসে, তাহলে কিরম ফল দেবে? ব্যাপারটা বুঝতে হবে, 3 6 10 11, এই তো। এবার তুমি বলতে চাইছো যে হুম হুম রবির ঘরে গিয়ে মঙ্গল বসবে, তাই তো? সেটাই হুম বলছো না হুম রবি হুম। গিয়ে মঙ্গলের ঘরে বসবে? কোনটা না বলছো? না, রবি গিয়ে মঙ্গলের ঘরে বসবে। রবি গিয়ে মঙ্গলের ঘরে বসলো, তাহলে সে হুম 3 নম্বর ঘর গিয়ে 6 নম্বর ঘরে গিয়ে বসলো। তাহলে 3 নম্বর হুম হুম। ঘরের থেকে আমরা কি দেখেছি? ছোট ভাই বোন, তাই তো? প্রতিবেশী, হ্যাঁ হ্যাঁ দেখেছি তো? যোগাযোগ, হ্যাঁ। সে চলে যাচ্ছে হুম হুম এখানে উপচয় ভাবে যাচ্ছে, কিন্তু এক তো শত্রু গ্রহ, এবং তারপরে যাচ্ছে 6 নম্বর ভাবে। তাহলে 3 আর 6-এর কানেকশন তৈরি হচ্ছে, ফলে প্রতিবেশীর সঙ্গে কিন্তু ধীরে ধীরে শত্রুতা বাড়বে বয়সের সঙ্গে সঙ্গে। ভাইয়ের জন্য লোন হতে পারে, ভাইয়ের জন্য, ভাইয়ের শরীর খারাপ হতে পারে। এই জিনিসগুলো কিন্তু সেইটাই বলছিলাম যে এমন নয় যে প্রত্যেকটা ভাব সবসময় শুভ ফল দেবে। দেখতে হবে সেই ভাবের যে কারকত্বগুলো আমরা জানি, তার এবং যে ভাবে গিয়ে বসছে সেই ভাবের সংযোগে কি ফল পেতে পারি। বোঝাতে পেরেছি? সঙ্গীতা, কি বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এবার ধরো এই 3 নম্বর লর্ড, সে কি 11th গিয়ে বসেছে, তাহলে প্রাপ্তির ঘর। তাহলে এইখান থেকে আমাদের যোগাযোগটাও দেখি। তাহলে যোগাযোগ থেকে যখন 11th চলে গেল, তাহলে সেই যোগাযোগের মাধ্যমে তার প্রাপ্তি হবে বা তার যোগাযোগ বৃদ্ধি হবে। এটাও কিন্তু আমরা এইভাবে দেখতে পারি। এরপর যেমন ধরো 7th লর্ড, 7 নম্বর ঘরের মালিক, 7 নম্বর ঘরের মালিক 6 নম্বরে যাচ্ছে। তাহলে আহ 6 নম্বর ঘরটা উপজয় ঘর হলো, কিন্তু আমরা কি জানি যে 7-এর 12 নম্বর ঘরও তো 6। তার মানে 7-এর যে প্রেম প্রীতি ভালোবাসা, সেগুলো এখানে কি নষ্ট হয়ে যাচ্ছে? তার মানে এই 7 নম্বর ঘরের মালিক সে যদি 6 নম্বর ঘরেতে গিয়ে বসে, আমি ওয়ার্ডটা উল্লেখই করি যে শিয়াল কুকুরের মতন সম্পর্ক হবে স্বামী স্ত্রীর, এত ঝগড়া অশান্তি, কিন্তু সেটা প্রথম দিকে। তাদের প্রথম দিকে শিয়াল কুকুরের মতন সম্পর্ক থাকবে, ঝগড়া অশান্তি ঝামেলা, ঝগড়া ছাড়া তারা ভাত খাবে না, কারণ এই 6 নম্বর ঘর থেকে আমরা কলহ দেখি। তা কলহর ঘরে কি স্বামী স্ত্রীর প্রতি চলে যাচ্ছে, এখানে গিয়ে তাদের মধ্যে এমন শত্রুতা তৈরি হবে, ওই কুকুর বিড়ালের মতন, এ ওকে কামড়াচ্ছে সে তাকে কামড়াচ্ছে। কিন্তু এই সম্পর্কটা, এটা যদি গিয়ে শত্রুস্থান না হয়, এটা যদি মিত্রতার স্থান হয়, তাহলে এই সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে বয়সের সাথে সাথে গিয়ে তাদের এই লড়াই ঝগড়া শেষ হবে, এবং তারা তাদের মধ্যে ধীরে ধীরে প্রেমের যে বৃদ্ধি, সেটা কিন্তু হবে। তো এইটুকু পর্যন্ত কি আমি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। বাকিদের? ম্যাম ক্লিয়ার, কিন্তু খুব কঠিন হিসাব। না, এই তো কঠিনে আমরা যাচ্ছি, বড় হচ্ছি তো। হ্যাঁ, এই যে হুম। কালকে দীপিকাকেই আজকে ধরবো, কালকে খুব বাদক বাদক করে লাফাচ্ছিল। এবার এইখান থেকে আমাদের আস্তে আস্তে প্রথম প্রথম এগুলো মনে রাখতে একটু অসুবিধা হবে বটে, কিন্তু শুনতে শুনতে ঠিক আমরা মনে রাখতে পারবো, বুঝে যাব। মনে রাখাটা নয়, আসলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে বারবার করে, সেটা হচ্ছে প্রত্যেকটি ভাবের কারকত্ব। কারকত্বটা যদি ভুলে যাই, তাহলে কিন্তু আমরা সংযোগটা বার করতে পারবো না, যে এই ঘরের সঙ্গে মিলে গিয়ে ওই ঘরের সাথে কি হতে হতে চলেছে। তার জন্য আমাদেরকে সেই ঘরের কারকত্বটা কিন্তু আহ মনে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। ওই একটা জিনিস কিন্তু আপনাদেরকে মুখস্থই রাখতে হবে, সেটা হচ্ছে কারকত্ব, আর বাকি সব কিন্তু হিসেব। বাকিগুলো কিন্তু আর মুখস্থ রাখার জিনিস নয়, কিন্তু কারকত্বটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে 7 নম্বর ঘরের থেকে বুঝলাম। এরপর 8 নম্বর ঘর, 8 নম্বর ঘরের মালিক যখন বিভিন্ন রকম উপচয়ে গিয়ে বসছে, 8 নম্বর ঘর থেকে আমরা কি দেখি? বিভিন্ন রকম অবস্ট্রাকশন, আমাদের উম, মানসিক পীড়া, হতাশা, দুশ্চিন্তা, এইগুলোও কিন্তু সে, তার যত বয়স হবে, সময়ের সঙ্গে সঙ্গে তার কিন্তু সেইগুলো বৃদ্ধি প্রাপ্তি হবে। তার সঙ্গে এটা হচ্ছে সাময়িক সূত্র, কিন্তু এর সঙ্গে আমরা দশা অন্তর্দশার এটাও মেলাতে হবে। যখন আমি যেটা বলছি সময়ের সঙ্গে সঙ্গে
আমি 30 বছর 35 বছর বললাম, কিন্তু সেই 30 35 বছরে গিয়ে দেখা গেল যে ওই ব্যক্তির একটা ভালো দশা চলছে, তাহলে তার এই যে নেগেটিভ ব্যাপারটা সেটা কিছুটা কমবে। কিন্তু যদি সেই সময় এই যে সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বলেছি, তো সেই সময় দেখা গেল একটা মানুষের 18 বছর থাকে রাহুর দশা, তো একটা মানুষের আমি বললাম যে 35 বছর থেকে মোটামুটি উপচয় স্থানের ভালো ফল পাওয়া যায়। তো 35 বছর থেকে একজনের যদি রাহুর দশা শুরু হয়ে যায়, তাহলে থাকলো সে 18 বছর রাহুর আন্ডারে। তাহলে তো সেইভাবে আশা করা যায় না যে ভালো ফল দেবে, যদি রাহুর নিজে আহ একটু ভালো জায়গায় না থাকে। সেরকম ভাবে এই যে নবম নবম গতিও যদি গিয়ে উপচয় স্থানে গিয়ে বসে, এই পায়েল বলো তো উপচয় স্থান কি কি বললাম? 3 6 10 11। দেখ, তাহলে এই যে নবম ভাবপতি সে যদি এরকম উপচয় স্থানে গিয়ে বসে 3 6 10 11, তাহলেও এই যে নবম ভাবের যা কারকত্ব আছে, অর্থাৎ পিতার নাম যশ, অর্থাৎ তার ভাগ্যের উদয়, সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তারপরে আসছে 10 নম্বর ঘর। 10 নম্বর ঘর থেকে কি কি বাড়তে পারে? পায়েল বাদে কেউ বলুক, এতক্ষণে তো নিশ্চয়ই বোঝাতে পেরেছি। ম্যাডাম কর্মভাব, কর্ম, কর্মের প্রতিষ্ঠা, যে কোনো রকম কর্মের কর্ম। প্রতিষ্ঠা, কর্মের নাম যশ, কাজের ক্ষেত্রে প্রতিপত্তি, এই যে বিষয়গুলো, সেগুলো ধীরে ধীরে কিন্তু বৃদ্ধিপ্রাপ্তি হবে। তারপর আসছে হচ্ছে 11 নম্বর ঘর। সরাসরি প্রাপ্তিতে চলে যাই। প্রাপ্তির তো অনেক রকম ভাগ আমরা জানি। তো প্রাপ্তির যে সুযোগ সুবিধা বা তার মনোকামনা, তার যে বিভিন্ন রকম কামনা বাসনা, সেগুলো কিন্তু যদি এই 11th লর্ড সে গিয়ে উপচয় স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তার এই বিভিন্ন কামনা বাসনার যে জায়গাগুলো, সেগুলো কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে পরিতৃপ্ত হবে বা বাড়বে। বা বন্ধু বান্ধব, এখান থেকে আমরা বন্ধু বান্ধব দেখি, এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো মানুষের হয়তো সেই প্রথম দিকে তার বন্ধু বান্ধব ছিলই না, বাবা মার সাথে হাত ধরে স্কুল যেত, বাবা মার সঙ্গে স্কুল থেকে বাড়ি চলে আসতো, একটা দুটো পাশের বাড়ির বন্ধু, কিন্তু দেখা গেল বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে তার একটা বড় সার্কেল বন্ধুত্ব তৈরি হয়ে গেল। সেটা কিন্তু এই রকম ক্ষেত্রে হয় যদি এই 11th লর্ড গিয়ে উপচয় স্থানে গিয়ে বসে। তারপর টুয়েলথ থেকে আমরা দুটো জিনিস দেখতে পারি। একটা যদি আমি ভালো দেখি, যে এইখান থেকে আমরা মুখ্য দেখি আধ্যাত্মিকতার সূচনা, আধ্যাত্মিকতার শেষ আর কি, এখান থেকে মানুষ মোক্ষপ্রাপ্ত হয়। তো এই মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে সেই আধ্যাত্মিকতার বিকাশ, সেটাও যদি উপচার স্থানে বসে, তাহলে বয়সের সঙ্গে সঙ্গে সেই মানুষের মধ্যে সেই আধ্যাত্মিকতার বিকাশটা পরিপূর্ণভাবে হতে পারে। আরো একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ব্যয়। তার যত দিন যাবে সে একেবারে ব্যয়ে ব্যয়ে সর্বশান্ত হয়ে যেতে পারে। তো এই পর্যন্ত উপচয় নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তনুশ্রী, আমি কি বোঝাতে পেরেছি? আর কারোর কোনো প্রশ্ন আছে উপচয় নিয়ে? কিন্তু ম্যাম, মেষ ভাব অনুযায়ী আপনার 11 নম্বর এবং 10 নম্বর ভাবের অধিপতি তো একই। হ্যাঁ, তো সেই মানুষটা ধরুন 10 এবং 11, সে গিয়ে একটা হ্যাঁ, উপচয় স্থানে গিয়ে বসলো, হলো, হ্যাঁ। তাহলে তার তো কর্মের দ্বারা প্রাপ্তি এখানেই হয়ে যাচ্ছে, এবং কর্ম এবং প্রাপ্তি এই দুটোই তো শনি দিয়ে দিচ্ছে, সেটাই বাড়বে বয়সের ঠিক সঙ্গে ঠিক সঙ্গে, ঠিক। কর্মও বাড়বে এবং প্রাপ্তিও বাড়বে। এই থ্যাংক ইউ। কারকত্বগুলোর মেলবন্ধনটাই হচ্ছে আসল আমাদের পড়াশোনা, যে আমরা ঠিক প্রত্যেকটা ঠিক। ভাবের থেকে কি কি কারকত্ব হয় সেটা আমাদের মনে রাখতে হবে, এবং সে কোথায় গিয়ে বসছে, যেখানে গিয়ে বসছে সেই ঘরটার সঙ্গে ওই কারকত্বগুলোর মেলবন্ধন। একটা ঘরের তো অনেকগুলো কারকত্ব হয়, সেটা তার মধ্যে কিছু পজিটিভিটি থাকবে, ঠিক। কিছু নেগেটিভিটি থাকবে। তো নেগেটিভের ঘরে গেলে অবশ্যই। পরে নেগেটিভ জিনিসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, পজিটিভের ঘরে গেলে সেই নেগেটিভ জিনিসগুলো ইনঅ্যাক্টিভ হবে। এটাই হচ্ছে বোঝার বিষয়। ঠিক। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ক্লিয়ার। তো হ্যাঁ যদি ম্যাম। আর কারো কিছু, লগ্নপতি গিয়ে বসবে। হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, তাহলে আমরা শিখলাম আজকে। ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি যে এই যে উপচয় স্থান। কিছু শোনা যাচ্ছে না দীপিকা? না কে? দীপিকাই তো বলছিল, হ্যাঁ, আবার বলো।
কিছু শুনতে পাচ্ছি না গো। এরপরে তাহলে আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে অ্যাপোক্লিম বা অপক্লিমও বলে। অ্যাপোক্লিম বা অপক্লিম, শোনা যাচ্ছে আমার কথা? ম্যাম কি বললেন বুঝতে পারলাম না। অ্যাপোক্লিম, অয় জফলা আকার, প কয়লয় রসিকার ম। আচ্ছা, যে ভাবগুলোতে কোনো গ্রহ বসলে মূলত সেই গ্রহগুলোর আহ যে ক্ষমতা থাকে, সেই ক্ষমতা বলা যেতে পারে যে অর্ধেকের বেশি হ্রাসপ্রাপ্ত হয় যদি সেই ভাব ফল দেয়। অর্থাৎ 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, এদেরকে বলা হয় অ্যাপোক্লিম। এই সব ঘরে কোনো গ্রহ বসলে সেই গ্রহের এই ভাব যখন ফল দেবে, তখন ওই গ্রহের কর্মক্ষমতা হ্রাস পায়। মানে এরকম যদি দেখতে হিসাব করে, আমি প্রথমে বললাম 3 নম্বর ঘর, তো এই যে 3 নম্বর ঘরে আপনার ভাইয়ের জন্য, 3 নম্বর ঘর থেকে আমরা জানি ছোট ভাই বা ছোট বোন, 3 নম্বর ঘরের থেকে সম্পদহানি হয়। কিভাবে সম্পদহানি হয়? না, আমার ভাইয়ের জন্য, এই ভাইয়ের জন্য আমাদের 3 নম্বর ঘর থেকে সম্পদহানি হতে পারে। 6 নম্বর ঘর থেকেও সম্পদহানি হয়। 6 নম্বর ঘর থেকে কি কারণে সম্পদহানি হতে পারে? কি কারণে, কেউ একজন বলুন, 6 নম্বর ঘর থেকে কি কারণে ওই সম্পদ? যে রোগ, ঋণ, রিপু বা মামা, মানে এই ধরনের হ্যাঁ। সম্পর্ক হ্যাঁ, এর থেকে। রোগ ঋণ এইসব কারণে আমাদের এই ঘর থেকেও সম্পদের হানি হতে পারে। 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর পেলাম। এরপর চলে যাব আমরা 9 নম্বর ঘরে। এই 9 নম্বর ঘরেও কিন্তু আমাদের সম্পদের হানি হতে পারে। সেটা কিভাবে? বাবা কিংবা ভাগ্য কিংবা ধর্ম থেকে, আহ এই ধরনের কিছু। আমরা যদি এখান থেকে ধর্মীয় কোনো যাত্রা করি, অর্থাৎ তীর্থস্থান, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যয় হবে, সেক্ষেত্রে আমাদের সম্পদের হানি হতে পারে। ঠিক এই 12 নম্বর ঘর তো সরাসরি ব্যয়, সে তো 12 নম্বর ঘর যে কোনো রকমের ব্যয় সে দিচ্ছে। তাহলে এই যে 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, এই যে ঘরগুলো, যে ঘরগুলোর মধ্যে এর অর্থ হচ্ছে পতন বা ক্ষয়। অ্যাপোক্লিম কথার অর্থ আমরা লিখতে পারি ক্ষয় বা পতন। অর্থাৎ এই ঘরগুলোর মধ্যে যদি কোনো গ্রহ অবস্থান করে, তাহলে তার যে ক্ষমতা সেটি ক্ষয়প্রাপ্ত হয়, বা তার যে ক্ষমতা দেওয়ার, যে ক্ষমতা দিতে পারে, সেটার পতন ঘটে। 3, 6, 9 এবং 12, এই ঘরগুলোকে বলা হয় অ্যাপোক্লিম। ম্যাম, হ্যাঁ। ম্যাম কন্যা লগ্নের ক্ষেত্রে, যদি কন্যা লগ্নের ক্ষেত্রে যদি 3 নম্বর ঘর, তার মানে বৃশ্চিক, বৃশ্চিক হচ্ছে তো, বৃশ্চিকে যদি মঙ্গল বসে, তাহলে সেটা কি হবে? সেটা কি রকম করবে? সেটা অ্যাপোক্লিম কি করে হচ্ছে? ওটা তো ওর উচ্চ স্থান না? খ্রিস্টান হোক, এই একটাই তো ঘর আমরা দেখছি, তাদেরকে অনেক রকম নাম দেওয়া হচ্ছে। উচ্চস্থান একটা আলাদা স্থান, তারপরেও অ্যাপোক্লিম। এবার তোমার কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ, বুধের সব থেকে বড় শত্রুকে মঙ্গল। হ্যাঁ, মঙ্গল। মঙ্গল। তাহলে সেই মঙ্গল উচ্চস্থ থাকলো, কিন্তু শত্রুগত ভাবে তো তার সেই উচ্চস্থের ফল ওখানেই হ্রাসপ্রাপ্ত হয়ে গেল, হলো না? এবার এ হচ্ছে আবার 3 নম্বর ঘরের মালিক। আবার কত নম্বর ঘরের মালিক? ওই যে নবম ঘরের মালিক। হ্যাঁ। তাহলে নবম, হ্যাঁ। এই যে নবম ঘরের মালিক, তাহলে এই যে ওর 3 নম্বর ঘর, এখন আমরা এই পর্যন্ত যাইনি গো, বললে না মাথার উপর দিয়ে যাবো।
যেটা শিখছি ওইটা শেখো, হ্যাঁ, অ্যাপোক্লিনটা শেখো। হয়ে গেছে কি? অ্যাপোক্লিনটা ক্লিয়ার হচ্ছে সবার? 3, 6, 9 এবং 12। এরপর আসবো, আমরা লিখবো হচ্ছে কনফর। কনফর, কনফর কথার অর্থ হচ্ছে কেন্দ্রের বৃদ্ধি। ম্যাম বুঝতে পারছি না ওয়ার্ডটা, বানান করুন, একটু একটু স্পেলিংটা বলুন। প, ন, হ্যাঁ, প, প। প, প, পয়ে পায়েল, হুম। তারপরে রয়ে রাজা, ফয়ে ফাগুন, আবার রয়ে রাজা। পর ফর। কনফর, কনফর কথার অর্থ হচ্ছে কেন্দ্র ভাবের বৃদ্ধি। অর্থাৎ 1, 4, 7, 10, এই যে ভাব, এগুলোকে আমরা জানি কেন্দ্র। এই কেন্দ্র ভাবের বৃদ্ধি হচ্ছে, তাকে বলা হয় কনফর। কিভাবে? কনফর কথা হচ্ছে একের বৃদ্ধি। আমরা 1 নম্বর ঘরের বৃদ্ধি যদি দেখি, 1 নম্বর ঘরের বৃদ্ধি তখনই হবে যখন আমার পরিবার হবে। অর্থাৎ একের বৃদ্ধি আমরা দেখছি 2 নম্বর ঘর থেকে। তাহলে এই কনফরের মধ্যে দ্বিতীয় ভাব আসবে। দ্বিতীয় ভাবটা হচ্ছে কনফর ভাব, প্রথম পেলাম। তারপর কি পাচ্ছি? 4 পেয়েছিলাম। 4 পরিবার দেখা, ইমিডিয়েট ফ্যামিলি। ইমিডিয়েট ফ্যামিলির যখন বৃদ্ধি হবে অর্থাৎ সন্তান হবে, তাহলে 5 নম্বর ভাব আমরা দেখছি। তাহলে 2 এর পরে 5 নম্বর ভাবটা হচ্ছে কনফর্ট ভাব। ম্যাম আরেকবার বলবেন, 1, 4, 8, 10 তো বললেন। কোনটা বলবো বলো? বলছি যে আপনি বললেন বললেন কনফারেন্স স্থান হচ্ছে 1, 4, 8, 10। এবারে 1-এর ক্ষেত্রে 2, 4-এর ক্ষেত্রে 5, এরকম হবে। হ্যাঁ, একের একের বৃদ্ধি তখন হবে যখন আমার বৃদ্ধি কখন হবে? যখন আমি আমার পরিবারের সঙ্গে যুক্ত হব। হুম। তাহলে 2 নম্বর ভাবটা একের বৃদ্ধির ভাব। তাহলে 2 নম্বর ভাবটাকে কনফরের মধ্যে ধরা হচ্ছে। এরপর ধরো তোমার 4 নম্বর ঘর থেকে আমরা দেখি ইমিডিয়েট ফ্যামিলি। এই ইমিডিয়েট ফ্যামিলিটা যখন সন্তান প্রাপ্তি হয় তখন ইমিডিয়েট ফ্যামিলিটা বাড়ে। এটা বৃদ্ধি হচ্ছে 4 নম্বর ঘরের বৃদ্ধি, 5 নম্বর ভাব। তাহলে 5 নম্বর ভাবটাও হচ্ছে আমাদের কনফর ভাবের মধ্যে পড়ছে। এরপর 7 নম্বরের বৃদ্ধি, সেটি হচ্ছে অষ্টম ভাব। তাহলে এই অষ্টম এবং 10-এর বৃদ্ধি 11, এই 4টে ভাব, অর্থাৎ 2, 6, 8 এবং 11, এইগুলোকে ম্যাম আমরা 8 থেকে কি বৃদ্ধি হবে? সপ্তম, সপ্তমের আয়, সপ্তম থেকে আমরা বউ ছাড়া, স্বামী ছাড়া আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ব্যবসা। এই ব্যবসার বৃদ্ধি অষ্টম, এই ঘরের ও তৃতীয় ভাব। ঠিক আছে? সেটা। ক্লিয়ার? তেমনি এই মানে ঘর, অষ্টম ভাবে যখন কিছু বসছে সেটা তো কোনো কিছু ভালো ফল করে না। আমরা তো বিচারে যাচ্ছি না, আমরা জানছি কোন ভাবটাকে কি বলা হয়। এই সপ্তমের বৃদ্ধি ভাবটা হচ্ছে দ্বিতীয় ঘর, খেলনা হাত তুলো। আয় ভাব। প্রত্যেকটা ঘরে, এটাকে ভাবত ভাবম বলা হয়। প্রত্যেকটা ঘর সাপেক্ষে এটা যদি লগ্ন হয় তাহলে তার এই ভাবটা হচ্ছে আয় ভাব, দ্বিতীয় ভাব হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তাই এই ঘর থেকে যদি তুমি ব্যবসা দেখো, তার ব্যবসার প্রাথমিক আয় হচ্ছে তার অষ্টম। লগ্নের অষ্টম নয় কিন্তু, লগ্ন সাপেক্ষে অষ্টম ধরলে এটা খারাপ ঘর। কিন্তু এটা যদি তুমি লগ্ন ধরো সপ্তম হাউসটাকে, এই সপ্তম হাউসের দ্বিতীয়টা, এটা হচ্ছে তার দ্বিতীয় ঘর, এটা কিন্তু অষ্টম নয় তখন। এটা বোঝাতে পেরেছি? যখন এই হুম। ঘর, এইটাকে আমরা লগ্ন ধরবো তখন এটা অষ্টম এবং এটা খারাপ দুস্থান। কিন্তু যখন আমরা সপ্তমকে ধরবো, এটা কিন্তু দ্বিতীয় ঘর। অষ্টম হচ্ছে সপ্তমের দ্বিতীয় ঘর, এটা হচ্ছে সপ্তমের বৃদ্ধিকারক ঘর। বলতে পেরেছি? ক্লিয়ার? এরপর চলে যাব 10 নম্বর ঘর। 10 নম্বরের আয় ভাব হচ্ছে বৃদ্ধিকারক ঘর তখনই যখন প্রাপ্তি হয়। তুমি যখন কোনো কর্ম করবে, কর্মের পর তুমি যখন ফল প্রাপ্তি হচ্ছ,
সেটা গিয়ে তখন তার বৃদ্ধি হচ্ছে। কাজ করলে কিন্তু কাজের কোনো তুমি রেজাল্ট পেলে না, কিন্তু ফল পেলে না, অর্থাৎ বৃদ্ধি হলো না। সেই ক্ষেত্রে এই 10 নম্বর ঘরের বৃদ্ধি কারক ঘর হচ্ছে 11, অর্থাৎ 2, 5, 8 এবং 11, এই চারটে ঘরকে বলা হয় কনফার ভাব। বুঝতে পেরেছি পাইল? বুঝলাম। আচ্ছা, আর কি কারোর কোনো প্রশ্ন? কেউ কি বোঝোনি এমন কিছু হয়েছে? কোনো প্রশ্ন আছে? সঙ্গীতা? ছাবি ওটা 8:30। হ্যাঁ ম্যাম, বুঝেছি। হ্যাঁ, কি জিজ্ঞেস করছো একটু বলো। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি আমি। 8 নম্বরটা আপনি বললেন, ওটা 7-এ চলে এলো, ওটাই বুঝতে পারছি না যে 1 থেকে 2-এ যাচ্ছে, 4 থেকে 5-এ, 10 থেকে 11, কিন্তু 7-8-এর মানে কানেকশনটাই 7-এর ক্ষেত্রে যেটা বললেন যে সাত 7 আটের নম্বর ঘর থেকে কানেকশন কিন্তু এগুলো। নয়, ব্যাপারটা বুঝতে হবে। যখন এটা লগ্ন হচ্ছে, এই সাপেক্ষে এই ঘরটা 7, রাইট? এই হুম হুম সাপেক্ষে এই ঘরটা 8, কিন্তু যখন তুমি এটাকে লগ্ন ধরছো, তাহলে এটা কত হুম নম্বর হুম ঘর? 2 নম্বর। তাহলে কি 7 8-এর কানেকশন হলো? 7-এর হ্যাঁ। 2 হলো। এটা লগ্ন হ্যাঁ হলে হ্যাঁ হ্যাঁ, এটা 2 হলো। বুঝতে পেরেছি। এইটা লগ্ন হলে এটা 8 হলো। হুম 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 হুম। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? কেউ কিছু জিজ্ঞেস করবে? বাকিদের কি সবার সবাই বুঝে গেছে? কারোর কি কোনো প্রশ্ন নেই? ম্যাম, একটা কথা বলবো? হুম হুম। বলছি ধরুন, লগ্ন সাপেক্ষে আমার ধরুন শত্রু ঘরে নেই, মিত্র ঘরে আছে, যদি 3 6 10 11 ঘরে যায়, তাহলে সেটা কি ভালো হিসাবে ধরবো? আমি শুনতে পাচ্ছি না একদম। হ্যাঁ ম্যাম, বলছি লগ্ন সাপেক্ষে ধরুন মিত্র ঘরে আছে, কিন্তু 3 6 10 11 বা 4 8 6 8 12 চলে গেছে, তাহলে কি হিসাব, কি ধরবো সেটাকে? 3 6, 3 6 10 11, এটা হচ্ছে উপজয় ভাব। এটা বলেছি হুম সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি দেবে। কি বৃদ্ধি দেবে? হুম যে ভাবের কারক, সেই ভাবের যে ফল, সেই ফলগুলো বাড়াবে। কিন্তু যখন ছয় হুম আট বারো হয়ে যাচ্ছে, 6 8 হুম 12-এর মধ্যে বলেছি এটা দুস্থান, অর্থাৎ খারাপ ঘর। হুম হুম তাহলে খারাপ ঘরের যে কারকত্বগুলো আমরা জানি, যদি আহ, হুম যে ভাবের, তোমার ভাবের লর্ড, যে ভাবের লর্ড হুম গিয়ে হুম 6 8 12-তে গিয়ে পৌঁছাচ্ছে, সেই ভাবের হুম যে কারকত্ব, এবং যে হুম ভাবে গিয়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ ছয়ের, ছয়ের থেকে হুম আমরা যে খারাপ জিনিসগুলো দেখি, সেই খারাপ হুম। জিনিসগুলো সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ছয় মানে তো ভালো নয়, হুম ছয় হুম। মানে হচ্ছে, ছয়ের থেকে আমরা দেখেছি রোগ ঋণ শত্রুতা। এবার এই রোগ রোগ ঋণ ঋণ শত্রুতার সঙ্গে যে লটটা এসে বসছে, তার সঙ্গে এই কানেকশনটা তৈরি হবে। ঠিক আছে? তার ম্যাম, দুস্থানেও তো পড়ছে 6, আবার উপচয়েও 6 পড়ছে। আমি শুনতে পাচ্ছি না, জানি না কেন শুনতে পাচ্ছি না ভালোভাবে তোমার বলি প্রশ্ন। দুস্থান আর উপচয়, দুস্থান আর উপচয় দুটোর মধ্যেই 6 পড়ছে। দুস্থান এবং উপচারের মধ্যে পার্থক্য, 6 8 12 এটা ডাইরেক্ট। ঠিক আছে? 6 6 8 12 হচ্ছে তোমার একদম ডাইরেক্ট দুস্থান, এখানে এটা একদম দুস্থান। এটা প্রথমে ধরে নাও। এইবার আমি বলেছি 6 ভাবটা আবার উপচয়ের মধ্যেও পড়ছে। তাহলে 6 ভাব উপচয় ভাবও হচ্ছে, আবার 6 ভাব দুস্থান ভাবও হচ্ছে। এই উপচয় ভাব হ্যাঁ। কি করে? উপচয় ভাব হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি করা। তাহলে 6 নম্বর ভাব সময়ের সঙ্গে সঙ্গে কি বৃদ্ধি করবে? 6 নম্বর ঘরের যে কারকত্ব, সেগুলো কি? বলো, তুমি বলো, 6 নম্বর ঘরের কারকত্ব কি রোগ আছে? ঋণ রিপু, রোগ ঋণ রিপু। রোগ ঋণ শত্রুতা। তাহলে এই ছয় হুম। নম্বর ঘর, যদি কোনো, যে ভাবটা লর, তোমার কত নম্বর ভাবের কথা বলছো? 6 এসে বসেছে। ও ম্যাম, আমার তো 5th লট 6 হাউস, 5 নম্বর ঘরের মালিক 6 নম্বরে গিয়ে বসেছে আমার। 5 নম্বর ঘরের মালিক 6 নম্বরে বসেছে, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 5 নম্বরের 5 এবং 6, এই দুটোর হুম কানেকশন তৈরি হয়েছে। তাহলে এই পাঁচ হুম। নম্বর ভাবের কি কি কারকত্ব হয়? পাঁচ ওই নম্বর তো কারকত্ব একটাই হয়, সেটা হচ্ছে সন্তান। শিক্ষা। হ্যাঁ, সন্তান। সন্তান। তাহলে সন্তানের ক্ষেত্রে কিন্তু, এই সন্তানের জন্য বা সন্তানের ক্ষেত্রে কিন্তু রোগ ঋণ শত্রুতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। এটা একটা প্রেডিকশন হলো। হুম, ঠিক? হুম। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। এরকম। এবার এটা আমাদের ডিরেক্টলি এইভাবে তো প্রেডিকশন হয় না। প্রেডিকশন তোমাকে পুরো হুম হুম লগ্ন হিসাবে করতে হয়, তবে এটা একটা সাধারণ প্রেডিকশন। আচ্ছা, হুম হুম বাকি হুম। নিজস্ব চার্ট ছাড়া আর কারোর কোনো প্রশ্ন আছে পড়া সংক্রান্ত? নিজস্ব চার্ট এখানে আলোচনা হবে না। বাকি যদি কোনো পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে করতে পারেন।
আচ্ছা, ত্রিক ভাবটা কি ক্লিয়ার হয়েছে? ত্রিক ভাবটা আমি এই দুজনের মুখই দেখতে পাচ্ছি, পায়েল আর তনুশ্রী, বাকি কাউকে দেখতেও পাচ্ছি না। এরা সবাই লাইট নিভিয়ে বসে থাকে। ম্যাডাম পায়েল, তনুশ্রী এবং সঙ্গীতা বাদে ত্রিক ভাবটা কারো ক্লিয়ার হয়েছে বাকি সবাই? দুর্গাশঙ্কর বাবু আছেন? হ্যাঁ ম্যাম। ত্রিক ভাবটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ত্রিক ভাবটা কি মানে কোনগুলোকে বললাম ত্রিক ভাব? হ্যালো। হ্যাঁ 6, 8, 12। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, 6, 8, 12। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার জেনে নিই। সেটা হচ্ছে আমরা আজকে জেনেছি প্রথমে মারক গ্রহ এবং মারক অধিপতি তারা কারা। তারা হচ্ছে, মারক হচ্ছে 2 এবং 7, বাধক হচ্ছে চর স্থির জাতক হিসেবে চরদের ক্ষেত্রে 11 নম্বর ঘর, স্থিরদের ক্ষেত্রে 9 নম্বর ঘর এবং জাতকদের ক্ষেত্রে 7 নম্বর ঘর। বাধকের কাজ হচ্ছে বিভিন্ন সময়ে দশা অন্তর্দশা সাপেক্ষে বাধার সৃষ্টি করা। মানুষ ব্যক্তি জীবনে বিভিন্ন রকম বাধার সম্মুখীন ওই সময় তাকে হতে হয়। মারক কি করে? মারকের দশা অন্তর্দশার সাপেক্ষে মারকের কাজ হচ্ছে বিভিন্ন রকম দেহ পীড়া, বিভিন্ন রকম কষ্ট, বিভিন্ন রকম আহ আহ, অনেক সময় এই এই যেমন ধরো দশা দশা চলছে কারোর মারকের এবং অন্তর্দশায় উপচয় চলে আসলো, তাহলে কিন্তু নিশ্চিত রূপে এই মানুষটার ওই সময় মানে মারকের দশা এবং অন্তর্দশায় যদি উপচয়ের কেউ থাকে, তাহলে এই মানুষটার কিন্তু সেই সময়ে মৃত্যু বা মৃত্যু সম যন্ত্রণা ভোগ করতেই হবে। আমরা এখনো দশা অন্তর্দশা পৌঁছইনি, আমরা এখনো জানি না দশা অন্তর্দশা কি, কিন্তু আমরা শুনেছি কথাগুলো যে দশা এবং অন্তর্দশা কি। এবার আজকে আমরা যেহেতু শিখলাম উপচয় ভাব, উপচয় ভাব কিভাবে কাজ করে তার একটা উদাহরণ দিলাম। যে যখন কিনা মারকের দশা চলবে এবং অন্তর্দশায় উপচয় থাকবে, তখন ওই ব্যক্তির কিন্তু মৃত্যু বা মৃত্যুসহ যন্ত্রণা সহ্য করতে হতে পারে। আর একটা উপচয় ভাবের একটা ছোট্ট প্রেডিকশন এখানে দিয়ে রাখি, যেটা হচ্ছে লাল কিতাবের প্রেডিকশন। বেশ মজাদার, এটা তোমরা যে কাউকেই বলতে পারো। সেটা হচ্ছে কোনো ব্যক্তি চার্টে যদি শনি এবং মঙ্গলের কানেকশন থাকে, শনি এবং মঙ্গল, তাহলে শনি মঙ্গল, এটা তোমরা বেশ সকলেই জানো, শনি মঙ্গল একটা কমন যোগ, সকলেই আলোচনা করে শনি মঙ্গল থাকলেই অ্যাক্সিডেন্ট যোগ হয়। কিন্তু যে বিষয়টা আলোচনা হয় না সেটা হচ্ছে শনি এবং মঙ্গল যদি কারোর চার্টে থাকে, তাহলে সেই ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চিত রূপে বিপুল ধন সম্পত্তির মালিক হবে এবং হবেই। যদি কারোর চার্টে দেখো যে শনি মঙ্গলের যোগ রয়েছে, তাহলে আর কিছু দেখতেই হবে না, তাকে বলে দিতেই পারো যে আপনার সময়ের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণে অর্থ হবে, একটু আধটু না, বিপুল পরিমাণে। তার কারণ কি? তার কারণ যদি দেখি, এই মেষ লগ্ন বা কালপুরুষের যে চার্ট, এই কালপুরুষের লগ্নকে, কালপুরুষের লগ্ন মঙ্গল, কালপুরুষের লগ্ন হচ্ছে মঙ্গল, অর্থাৎ সেই ব্যক্তি নিজে। আর এই চার্টের 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, যেটা ওই দুর্গাশঙ্কর বাবু জিজ্ঞেস করছিলেন একটু আগে, 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের মালিক হচ্ছে শনি মহারাজ নিজে, অর্থাৎ উপচয় ভাবের মালিক নিজে শনি মহারাজ। তাহলে লগ্ন যে মেষ ছিল, এই মেষের সঙ্গে উপচয় ভাবের ডাইরেক্ট কানেকশন, তাহলে কর্ম এবং প্রাপ্তি সেই দুটো বসে আছে লগ্নের সঙ্গে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কর্মবৃদ্ধি হবে এবং ইনকাম বৃদ্ধি হবে, পয়সা বাড়বেই। এটা হচ্ছে এই শনি মঙ্গল সংযোগের ফল। কোনো ব্যক্তির চার্টে যদি শনি মঙ্গল থাকে, তাহলে তার সময়ের সঙ্গে সঙ্গে পয়সা বৃদ্ধি হবেই। তাহলে আজকে আমাদের মোটামুটি পড়া যেটুকু যা ছিল, আমাদের ভাবের যে কটা ভাগ থাকে সেই ভাগগুলো কমপ্লিট হলো। প্রথম দিন একটু হয়তো অসুবিধা হয়েছে, তবে মোটামুটি সব কটা মনে রাখার প্রয়োজনীয়তা নেই, যতগুলো আমরা শিখলাম।
আমাদের মনে রাখতে হবে মারক, বাধক এবং উপচয়। এই তিনটেই আমাদের মূলত প্রেডিকশনে কাজে লাগে। বাকি দুটো অতটাও কাজে লাগে না। এই তিনটে মনে রাখলেই আমাদের কিন্তু, মানে এই তিনটাকে মনে রাখতেই হবে, বাকি দুটোকে মনে না রাখলেও চলবে। কিন্তু এই মারক, বাধক এবং উপচয়, এই তিনটাকে কিন্তু মনে রাখতেই হবে। তো বাকি আর কারোর কোনো প্রশ্ন নেই? জানি না আজকে পড়াটা একটু চাপের হয়ে গেল, কোনো পায়েরও মাথায় এরকম করছে। তবু ম্যাম, ঠিক আছে। হুম। ম্যাম, শনি মঙ্গল যোগটা যে কোনো ভাবে থাকলেই হবে? হ্যাঁ, যে কোনো ভাবে থাকলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়া এই পর্যন্ত শেষ করি। আর ম্যাম, কিছু এরপরেও, হোমওয়ার্ক থাকলো? হোমওয়ার্ক কি কিছু থাকবে? হ্যাঁ, কিছু কি হোমওয়ার্ক থাকবে? হোমওয়ার্ক না, এটাই হোমওয়ার্ক একটাই করবে। আচ্ছা, আগের দিনও হোমওয়ার্ক না অনেকেই দেননি, 2-3 জন আপনারা হোমওয়ার্ক করেন, বাকি কেউ করেন না, এটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের পরীক্ষা চলে আসছে, আর তারপরে আপনারা যদি গোল্ড মেডেলিস্ট না হন, এটা খুবই লজ্জার বিষয় হবে। যে কি, আমি পড়াতেই পারলাম না, তাহলে এটা আমার লজ্জার হবে যে আপনারা শিখতে পারছেন না ঠিকঠাক করে। হ্যাঁ, তো চেষ্টা করবেন। দেখুন, আমার পড়িয়ে এই 2 ঘন্টা পড়ানোতে জ্যোতিষের যথেষ্ট পড়ানো যায় না, তবুও চেষ্টা করি যাতে আপনারা শিখতে পারেন। বাকিটা কিন্তু আপনাদের নিজেদের, আপনাদেরকে টেনে তুলতে হবে। এখন আমরা ছোট নই যে মা এসে বলবে লাঠি হাতে যে পড়তে বসো। এই শেখাটা কিন্তু নিজেকেই শিখতে হবে। আর এই শেখাটা কিন্তু গুরুভিত্তিক, গুরুমুখী বিদ্যা এবং গুরুর বিদ্যা। শুধু ঝাঁটাঝুঁটি মারলে শনি মহারাজ একেবারে বেত হাতে নিয়ে বসে আছেন, টপাটপ মারবে, কোনো ফল হবে না, কোনো রকম কাজ হবে না। সুতরাং মন দিয়ে পড়াটা করতে হবে। এখানে যদি আপনারা চেষ্টা করবেন, হোমওয়ার্কের কথা বলবো, মারক, বাধক এবং উপচার, প্রত্যেকে একটা করেই চার্ট বানাবেন, যার যার পছন্দের লগ্ন সাপেক্ষে। যে কোনো সবকটা পাঠাতে হবে না, যে কোনো একটা লগ্নের বানাবেন, বানিয়ে তার উপচয় এবং মারক, বাধক এটা করে একটু হোমওয়ার্ক পাঠাবেন। ম্যাম, ম্যাম বলছি বলছি, ম্যাম দশটা আপনি শুনতে বললেন ম্যাম ভালো ফল দেয়, তো নেগেটিভ থাকলেও তো ভালো ফলাফল দেবে। সঙ্গীতা, আমি তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না, তুমি প্লিজ একটু গ্রুপে লেখো। আমি জানি না তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা, আমি শুনতে পাচ্ছি না। তুমি একটু গ্রুপে লেখো, আমি ওখানে উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আর যদি কেউ শুভরাত্রি। প্রশ্ন থাকে সকলে গ্রুপে এসে আলোচনা করুন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। ভালো থাকুন। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন করবো একটু। ম্যাম, একটু প্রশ্ন করবো। ম্যাম।